আজকে আমরা বীরভূম ডিস্ট্রিক্টের কিছু কোশ্চেন সলভ করব, মোস্টলি নিউমেরিক্যাল আর অর্গানিকের কোশ্চেনগুলো করব। শর্ট কোশ্চেনের মধ্যেও কিছু দু চারটে নয় 7-8টা কোশ্চেন আছে যেগুলো তারই মধ্যে একটু বেটার। একদম খুব অবভিয়াস যেগুলো শর্ট কোশ্চেন সেগুলো নিইনি, সেরকমই বড় কোশ্চেনও নিইনি যেটা দেখতে পাচ্ছিস আগের ভিডিওগুলোতে। আচ্ছা, তাহলে আজকে বীরভূম ডিস্ট্রিক্ট করি। বীরভূম হচ্ছে আমার নিজের হোম ডিস্ট্রিক্ট। দেখা যাক কী কোশ্চেন আছে নাকি। পেজটা ব্ল্যাঙ্ক হয়ে গেল কেন? এখানে কোশ্চেনটা প্রবলেম হয়ে গেছে। এখানে একটা কোশ্চেন পেজ ছিল, সেই পেজটা ডিলিট হয়ে গেছে কিছু করে। ঠিক আছে, ওই পেজে কি কোশ্চেন ছিল, ওই পেজে যে কোশ্চেনটা ছিল, এখানে যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। ওখানে কোশ্চেনটা যেটা দিয়ে রেখেছিল আমার যতদূর মনে পড়ছে দেহকেন্দ্রিক ক্রিস্টালে, ঠিক আছে, কেলাসে, তাহলে বডি সেন্টার্ড বিসিসিতে কোশ্চেনটা দিয়েছিল বডি সেন্টার্ড কিউবিকে এর সাথে আর এর রিলেশনশিপ। ঠিক আছে, দেহকেন্দ্রিক কিউবিক মানে দেহকেন্দ্রিক কিউবিক মানে বডি সেন্টার্ড কিউবিকে এ আর এর মধ্যে কি রিলেশন, ওইখানে রিলেশনশিপটা যেটা বেরোতো √3a = 4r। তো এখান থেকে আমরা বার করতে পারি r = কি আসছে √3/4 × a, r = আমরা এটা পাচ্ছি। তাহলে কোশ্চেনটা ওটাই ছিল বডি সেন্টার্ড কিউবিকে যেটা আমার অ্যাটমের যে রেডিয়াস তার সাথে a এর কি সম্পর্ক, যে অপশানটায় √3a/4 থাকতো সেটা অপশানটা থাকতো। কোনো কারণে এখানে পেজটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, কোশ্চেনটা ওটাই ছিল। এখানে আসি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড SHE প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে H+ আয়নের কনসেন্ট্রেশন কত হয়? 1 মোলার। 1 মোলার হয় কারণ 1 মোলার কনসেন্ট্রেশন স্ট্যান্ডার্ড সিচুয়েশনে 1 মোলার কনসেন্ট্রেশনেই আমাদের HCl নিতে হতো। বেশ, এবার কি বলেছে Cr3+ এর চৌম্বক মান, ওটা চৌম্বক ভ্রামক মানে মিউ ডাইপোল মোমেন্ট, আরে ডাইপোল মোমেন্ট নয়, ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা এখানে বার করতে দিয়েছে। ক্রোমিয়াম 3+, এই ক্রোমিয়াম 3+ রিলেটেড আগের দিনও একটা কমপ্লেক্স দেওয়া ছিল, সেই কমপ্লেক্সে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা 3+ বেরোচ্ছিল এবং ওটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক বলতে বলেছিল এবং সেখানে ম্যাগনেটিক মোমেন্টও বার করতে হচ্ছিল, কমপ্লেক্সে বলেছিল। এটা একটু ইজিয়ার কারণ আমাদেরকে কমপ্লেক্স বলছে না, সেই কমপ্লেক্সের ভিতরে ক্রোমিয়ামের কত অক্সিডেশন নাম্বার বার করতে হচ্ছে না, ডাইরেক্ট ক্রোমিয়াম দেওয়া রয়েছে। কিভাবে করতে হয় এই কোশ্চেনগুলো সলভ? প্রথমে দেখতে হয় যে ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত। ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 24। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত? প্রথম 18টা ইলেকট্রন আর্গান, তারপরে কি হয় এটা ব্যতিক্রম মানে 4s1 3d5 হয়, কারণ এটা হওয়া উচিত ছিল 4s2 3d4 24, কিন্তু হাফ ফিল কনফিগারেশনের জন্য 4s1 3d5 হয়। 1 2 30 মধ্যে ক্রোমিয়াম আর কপার এরা দুজনই আছে, এই ব্যতিক্রমটা করে। এই ব্যতিক্রমটা কোন রুলের ব্যতিক্রম? আউফবাউ প্রিন্সিপালের ব্যতিক্রম এটা। এবার হচ্ছে ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম 3+, তাহলে 3টে ইলেকট্রন বেরোবে। প্রথমে 4s থেকে ইলেকট্রন বেরোবে একটা, তাহলে +1 হলো, আরও দুটো বেরোবে কোথা থেকে? ডি থেকে বেরোবে। তাহলে ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো? 4sটা 0 হলো, মানে একটা বেরোলো বলে 4sটা 0 হলো। ডি থেকে আরও দুটো বেরোলো কারণ 3+, তাহলে টোটালিটিতে 3টে বেরোলো, তাহলে এটা 3d3 হলো। এবার 3d3 মানে আমাদের প্রথমে দেখে নিতে হবে ডিতে 3টে ইলেকট্রন মানে কিভাবে আমরা প্লেস করতে পারি। ডি এর 5টা অরবিটাল, 1 2 3 কটা হলো? 1 2 3 4 5, ঠিক আছে। 3টে ইলেকট্রন আপ স্পিনে 3টে ইলেকট্রন এখানে প্লেস করে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সো প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হলে মিউ এর ভ্যালু আমরা কি করে বার করি? মিউ এর ভ্যালু হচ্ছে √n × n+2। অনেকে তাড়াহুড়োর মাথায় n × n+1 লিখে ফেলে, ঠিক আছে। বোর ম্যাগনেটন, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত? 3, তাহলে 3 × 3+2, তাহলে √3 × √5। √3 এবং √5 এর ভ্যালুগুলো মুখস্থ করে রাখতে হবে। √3 √2 √5 √7 এই চারজনের ভ্যালু মুখস্থ রাখতে হবে। এটা যদি তুই করিস তাহলে এখানে ভ্যালুটা বেরিয়ে আসবে √3 × √5 করলে ভ্যালুটা আসবে 3.87 মতো আসবে। কত আসবে? 3.87 বোর ম্যাগনেটন। এবার মজার কথাটা হচ্ছে তুই যদি ভুল করে n × n+1 করে দিতি তাহলে কি করতি? 3 × 4 করতি, তাই না? n+1 করে ফেলেছিস, তাহলে 3 × 3+1, তাহলে 3 × 4 মানে 2√3 লিখতি। 2√3 করলে কি হতো? 2 × √3 এর ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতি। 2 × √3 এর ভ্যালু হচ্ছে 1.73, তাহলে 1.73 কে তুই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3.46 বেরিয়ে আসতো। তখন তুই এই 3.47 এটা যেটা রয়েছে এটা মার্ক করে দিয়ে চলে আসতি। মানে তুই যদি n × n+1 করে দিস, এখানটা n × n+2 না করে তাড়াহুড়োর বসে যদি n × n+1 করে দিতি তাহলে যে ভুল অ্যান্সারটা বেরোতো সেটাও অপশন দেওয়া রয়েছে। তাই সাবধানে n × n+2 কিন্তু ফর্মুলাটা। এবার আমরা সবাই কিছু ভ্যালু একটু মুখস্থ করে রাখবি, অন্য জায়গাতেও কাজে লাগবে। আমরা √2 এর ভ্যালু জানি, √2 এর ভ্যালু 1.414,
√3 এর ভ্যালু কত? √3 এর ভ্যালু হচ্ছে 1.73। আর দুটো ভ্যালু মনে রাখলে সুবিধা, তবে অন্তত √5 আর √7 মনে রাখবি, ঠিক আছে? √5 এর ভ্যালু কত? √5 এর ভ্যালুটা হচ্ছে √5 হচ্ছে 2.23। আর আমরা কি দেখব? √7 2.64। বাস এই চারটে একটু মনে রাখবি। এছাড়া তো log 2 log 3 এগুলো তো একটু মনে রাখতেই হয়, তো এগুলো একটু মনে রাখবি। 2.64 আর 2.23, এই হলো এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন বলেছে বাদামি রিং, আচ্ছা ব্রাউন রিং টেস্টে যে ব্রাউন রিং কম্পাউন্ডটা তৈরি হয় সেখানে এখানে আয়রনের অক্সিডেশন নাম্বারটা বার করতে বলেছে। আচ্ছা এটাকে তুই যদি আয়োনাইজড করে লিখিস, না আয়োনাইজড করে লিখলেও হতো, আমি আয়োনাইজড করে লিখছি। FeH2O5, এখানে NO থার্ড ব্র্যাকেট কমপ্লিট, এটা 2+ আর এটা SO4 2-। আমি না হলেও হতো, টোটাল SO4 এর জন্য দুটো নেগেটিভ চার্জ ধরে নিতাম, তাহলেও হতো। এবার এখানে যদি বার করি আয়রনের আমি ধরলাম X, 5টা জলের জন্য কোনো অক্সিডেশন নাম্বার আসে না, তাহলে 0। আর NOর জন্য আসে +1 ইকুয়াল টু +2। +2 দিয়ে গেলে -2 হবে, সরি +2 আছে, এদিকে -1 হবে, তাহলে X ইকুয়াল টু +1 বেরিয়ে আসবে। তাহলে এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত? +1। তুই যদি ভুল করে +1 এর জায়গাতে NO এরটা যদি +1 না লিখে -1 লিখে দিতি, তাহলে উল্টো দিকে গেলে +3 আসতো, যেটা দেওয়া রয়েছে অপশন। তাহলে এগুলো একটু ঠিক করে করতে হবে অক্সিডেশন নাম্বার বার করা। নেক্সট কোশ্চেন, কিউমিন থেকে ইথানল উৎপাদনে উপজাত হিসাবে কি ফেনল উৎপাদনে উপজাত হিসাবে কি তৈরি হয়? এবার তুই যদি কিউমেন নিস, কিউমিনটা কিছুই না, কিউমেন হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ বেনজিন রিংয়ে লাগানো আছে, ঠিক আছে? এখানে প্রথমে তুই O2 দিলে এখানে একটা পারঅক্সাইড তৈরি হয়, এইটা থাকলো, এখানে COOH একটা তৈরি হয়, আর দুটো মিথাইল গ্রুপ যেটা লিখেছি সেই দুটো মিথাইল গ্রুপ তো আছেই। ফার্দার এখান থেকে ফার্দার রিয়াকশনের ফলে কি তৈরি হয়? আমার ফেনল যেটা আছে সেই ফেনলটা তো পেলাম, এটাই আমার মেন, আর তার সাথে তৈরি হয় অ্যাসিটোন। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর জানতে চাইছে এই সাইডে যেটা তৈরি হয়। তাহলে এটা আমাদের এখানে ফেনল তো মেন প্রোডাক্ট তৈরি হলো, আর তার সাথে অ্যাসিটোন তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা নেক্সট, SiO2 দ্বারা ইথানল মানে ইথ 2 কার্বনযুক্ত অ্যাল আছে, মানে অ্যালডিহাইড। তাহলে 2 কার্বনযুক্ত অ্যালডিহাইড মানে অ্যালডিহাইডিক কার্বনের তো সেই কার্বনটা তো নিতেই হবে। তাহলে CH এর একটা কার্বন আছে, একটা হলো, আর একটা কার্বন লাগবে, তাহলে CH3CHO। CH3CHO-তে তুই যদি SiO2 দিয়ে অক্সিডেশন করিস, তাহলে এখানে CHO বন্ড CHO গ্লাইঅক্সাল তৈরি হয়, ঠিক আছে? কি তৈরি হয় এখানে? এখানে তৈরি হয় গ্লাইঅক্সাল, অপশন এটা হবে SiO2 অক্সিডেশনেরটা, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেনে আচ্ছা কোনটা ডাইজোটাইজেশন করে না? যেগুলোতে বেনজিন রিংয়ে ডাইরেক্ট NH2 রয়েছে সেগুলো ডাইরেক্ট ডাইজোটাইজেশন করবে। এখানে দেখ CH2NH2 রয়েছে, তাহলে এটা ডাইজোটাইজেশন করে না যেহেতু বলেছে, বাকিটা করে, তাহলে অপশন সি। আচ্ছা এবার তো ফ্যারাডেজ লয়ের কোশ্চেন হলো, বলেছে গলিত অ্যালুমিনিয়াম থেকে 36 গ্রাম অ্যালুমিনিয়াম প্রস্তুত করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন? আর অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর বলে দিয়েছে 27। অ্যালুমিনিয়াম মানে হচ্ছে Al2O3। Al2O3-তে অ্যালুমিনিয়াম কত চার্জড অবস্থায় রয়েছে? অ্যালুমিনিয়াম 3+। তাহলে ম্যাটারটা হচ্ছে মেন রিয়াকশনটা যেটা হচ্ছে সেটা অ্যালুমিনিয়াম 3+ গলিত অবস্থায় রয়েছে, সেটা তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম 3+ 3 মোল ইলেকট্রন গেইন করছে, তার ফলে অ্যালুমিনিয়াম সলিড আকারে ডিপোজিট করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 মোল 3 মোল নেয়, তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম 3 মোল ইলেকট্রন নেয়। 1 মোল অ্যালুমিনিয়াম মানে তার যেটা পারমাণবিক ভর 27 গ্রাম, তাহলে 1 মোল মানেই, তাহলে 1 মোল অ্যামাউন্ট মানে হচ্ছে তার পরমাণু থাকলে তার পারমাণবিক ভরের সমান, মলিকিউল থাকলে তার মলিকিউলার মাসের সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল অ্যালুমিনিয়াম 3+ 3 মোল ইলেকট্রন গেইন করছে, তার ফলে 1 মোল ডিপোজিট করছে। 1 মোল মানে তার পারমাণবিক ভরের সমান 27 গ্রাম। তাহলে এখান থেকে আমরা ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম লিখতে পারি 27 গ্রাম অ্যালুমিনিয়াম ডিপোজিট করতে ইলেকট্রন লাগছে 3 মোল, তাহলে 36 গ্রাম অ্যালুমিনিয়াম ডিপোজিট করতে ইলেকট্রন কতটা লাগবে? 3 × 36 ডিভাইডেড বাই 27, 3 × 9 = 27, 4 × 9 = 36, তাহলে 4 মোল ইলেকট্রন লাগবে, তাই তো? কত মোল ইলেকট্রন লাগে? 4 মোল ইলেকট্রন। আর আমরা জানি 1 মোল ইলেকট্রনের যে টোটাল চার্জ সেটা হচ্ছে 96,500 কুলম্ব।
কারণ 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রোস নাম্বার অফ ইলেকট্রন 6.022 × 10⁻23। আগের পেজগুলো সলভ করতে গিয়েও বলেছিলাম। তাহলে 6.022 × 10⁻23 ইলেকট্রন ইন্টু একটা ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻−19 কুলম, ওটা করলে বেরোবে 96,485 কুলম মতো, হুইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু 96,500 কুলম। তাহলে 1 মোল ইলেকট্রনের যে টোটাল চার্জ সেটাকেই আমরা ওই যে 96,500 কুলম ওটাকেই আমরা বলি 1 ফ্যারাডে, মাইকেল ফ্যারাডেকে সম্মান জানিয়ে। তাহলে 4 মোল ইলেকট্রন লাগছে মানে এখানে কত ফ্যারাড কারেন্ট লাগবে? 4 ফ্যারাডে কারেন্ট লাগবে। তাহলে কত ফ্যারাডে কারেন্ট প্রয়োজন হলো? 4 ফ্যারাডে, যেহেতু 4 মোল ইলেকট্রন লাগছে। ঠিক আছে, বেশ। নেক্সট কি বলেছে? নেক্সট তোকে একটা সেল রিয়াকশন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস, Mg থেকে Mg2+, আর এদিকে কপার 2+ থেকে কপার কোষের E0 সেলের ভ্যালু বার করতে দিয়েছে। আমরা কি জানি E0 সেল মানে? আমরা জানি E0 সেল মানে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। ক্যাথোড মানে এমন একটা ইলেকট্রোড যেখানে রিডাকশন রিয়াকশন হবে, অ্যানোড মানে যেখানে অক্সিডেশন রিয়াকশন হবে। তাহলে আমরা জানি যখন আমরা সেল বিক্রিয়া লিখি, রাইট সাইডে ক্যাথোড, লেফট সাইডে অ্যানোড, মানে এখানটা অক্সিডেশন হচ্ছে এখানে, আর এখানে রিডাকশন হচ্ছে। দেখতেই পাচ্ছিস ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে অক্সিডেশন, কপার 2+ থেকে কপার হয়েছে রিডাকশন করে অক্সিডেশন নাম্বার কমেছে +2 থেকে 0, এখানে বেড়েছে 0 থেকে +2, অক্সিডেশন নাম্বার বাড়লে অক্সিডেশন, কমে গেলে রিডাকশন। আচ্ছা, তাহলে কপারের যেটা সেটা হচ্ছে আমার রিডাকশন, তাহলে ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল, এবার এই যে E0C E0C আর E0 ক্যাথোড মাইনাস অ্যানোড লিখেছে, এগুলো সবারই রিডাকশন পোটেনশিয়াল বসবে। এখানে কি কপারের রিডাকশন পোটেনশিয়াল দেওয়া রয়েছে, কি করে বুঝবো? E0 এ দেখ কপার 2+ থেকে কপার তৈরি হচ্ছে, এই ফরম্যাটে লেখা রয়েছে, তাহলে রিডাকশন ফরম্যাটে লেখা রয়েছে, তাহলে এই যে +0.34 এটা ওটা রিডাকশন পোটেনশিয়ালই দেওয়া রয়েছে, +0.34 লিখে নিলাম। মাইনাস অ্যানোডে অক্সিডেশন হচ্ছে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, অক্সিডেশন হলেও পোটেনশিয়াল আমার রিডাকশনেই বসাতে হবে। এখানে কি রিডাকশন পোটেনশিয়াল দিয়েছে? ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম লেখা রয়েছে, মানে ম্যাগনেসিয়ামেরও যে পোটেনশিয়ালটা দেওয়া রয়েছে রিডাকশন। ম্যাগনেসিয়ামের অক্সিডেশন হচ্ছে, হলেও পোটেনশিয়াল সবার রিডাকশন বসবে। এটার মানেটা হচ্ছে আমি ম্যাগনেসিয়ামের রিডাকশন পোটেনশিয়াল দেখলাম, কপারের রিডাকশন পোটেনশিয়াল দেখলাম, দিয়ে আমরা দেখছি যে কপারের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা বেশি। এটা বোঝায় ম্যাগনেসিয়ামের থেকে কপারের রিডিউসড হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি। এই কারণে কপার এবং ম্যাগনেসিয়ামকে তুই যদি যুক্ত করে একটা সেল বানাস, তাহলে দেখা যাবে যে কপারের রিডাকশন পোটেনশিয়াল বেশি হওয়ার ফলে কপারের রিডাকশন হয়েছে, ম্যাগনেসিয়াম এবার রিডাকশন হতে পারছে না, ঘুরিয়ে অক্সিডেশন হতে বাধ্য হচ্ছে, কিন্তু পোটেনশিয়ালটা আমরা কিন্তু বসাবো তার রিডাকশন -2.37। ঠিক আছে, তাহলে এটা করে দিলে মাইনাস অফ মাইনাস কত হয়? 2.37 প্লাস 0.34 আছে 2.71 ভোল্ট। আশা করি বুঝতে পেরেছিস। এগুলো ছোটো ছোটো কোশ্চেন, টোটাল লাঞ্চ ইকুয়েশনের কোশ্চেনও দেয়নি। আচ্ছা, ল্যান্থানাইড মৌলগুলি সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা দিয়েছি তার কারণ এটা হয়তো তোরা কেউ মিস করে যেতে পারিস, এ তো ডাইরেক্ট মুখস্থর কোশ্চেন। আর পিরিয়ডিক টেবিলটা যদি যে পড়ে আছিস কেন কীভাবে করতে হয়, পিরিয়ডিক টেবিলের কনসেপ্টটা জানা থাকলে না এই অ্যান্সারগুলো করাটা, বা এই অ্যান্সারগুলো যখন এইচএসে পড়তে হয় তখন খুব ইজি হয়ে যায়। তো ল্যান্থানাইড, তো ল্যান্থানাইড মানে n- আমি জেনারেল বলছি, কেন ল্যান্থানাইড বলেছি, আমি F ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা বলছি। এইখানে 1 থেকে 14টা ইলেকট্রন ধরবে, কারণ F অরবিটালে টোটাল 14টা ইলেকট্রনই ধরে, 1 2 3 4 করতে করতে যাবে। n-1d লেখা হলো না কেন এখানটায়, কিছু একটা লেগে আছে এখানটায়। আচ্ছা, n-1 যে ডি অরবিটাল, সেখানে 0 to 1 ইলেকট্রন থাকবে, আর n-s-এ 2টো থাকবে। এবার যদি তোর কাছে ল্যান্থানাইডস হয়, ল্যান্থানাইডসের জন্য n এর ভ্যালুটা বসবে 6, আর তোর যদি অ্যাক্টিনাইডস হয় তাহলে তাদের জন্য n এর ভ্যালু বসবে 7। তাহলে এখান থেকে আমরা জেনারেল কনফিগারেশন কি করতে পারবো? 4f-এ 1 to 14, 5d-তে 0 to 1, আর 6-এর s-এ 2টো। এর কি হবে? 5-এর f-এ 1 to 14, 6-এর d-তে 0 to 1, আর 7-এর s-এ 2টো। তাহলে যেটা দেবে, আমি প্রথমে F ব্লকের জেনারেলটা লিখে নিলাম, দিয়ে বাকিগুলো বললাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছিস, সিম্পল। বেশ, নেক্সট দেখি কি কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন আছে, কোন গঠনগত বৈশিষ্ট্যের জন্য ডিটারজেন্টকে, দেখ এটা বই খুলবি, সারফেস কেমিস্ট্রি মাইসেলাইজেশন বোঝাবে, ওখানে সোপ ডিটারজেন্ট, সোপ অ্যাকশন বলবে, কী করে সোপ কাজ করে, তারপরে সোপের প্রবলেম, সোপ কী হয়,
তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন তফাৎটা হচ্ছে ডিটারজেন্টের জন্য, ডিটারজেন্টটা হচ্ছে হাইড্রোকার্বনের সালফেট সল্টস, ঠিক আছে। তাহলে হাইড্রোকার্বনের যে সালফেট সল্টগুলো রয়েছে সেটা ডিটারজেন্ট দিয়ে বানানো হয়। এবার মেন কথাটা দেখ, আমি বলি মেন অ্যান্সারটা তুই তোর বইয়েই পেয়ে যাবি, বইয়ে সারফেস কেমিস্ট্রি খুলবি, ওখানে সোপ ডিটারজেন্টের যে জায়গাটা রয়েছে সেখানে কি করে সোপ অ্যাকশন কীভাবে, সোপ কীভাবে কাজ করে, মাইসেল কীভাবে তৈরি হয়, সব জিনিসগুলো ওখানে এক্সপ্লেন করা থাকবে, দেখবি সেখানেই উত্তরটা লেখা রয়েছে। আমি যা জিনিসটা বুঝিয়ে দিই, এই কোশ্চেন যেন মিস না যায়, একটু বাকিদের থেকে একটু অন্যরকম কোশ্চেন যদি এরকম কোশ্চেন জানতে চাই সেই জন্য। তাহলে নন বায়োডিগ্রেডেবল বিষয়টা কি? নন বায়োডিগ্রেডেবল মানে যে জিনিসগুলো ব্যাকটেরিয়া বা অন্যান্য অর্গানিজম দ্বারা ডিকম্পোজ হয় না। ডিকম্পোজ মানে কমপ্লেক্স মলিকিউল ভেঙে ভেঙে সিম্পলার মলিকিউল তৈরি হয় এবং সেখান থেকে যে অ্যাটমগুলো রয়েছে সেগুলো বেরিয়ে এসে আবার সেই নিউট্রিয়েন্টগুলো বা সেই এলিমেন্টগুলো নেচারে ব্যাক করে যাবে, সো ডিকম্পোজ করে যাচ্ছে, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। বায়ো নন ডিগ্রেডেবল অপোজিটটা। তাহলে ব্যাকটেরিয়া বা অন্যান্য ন্যাচারাল যে অর্গানিজমস রয়েছে তারা সেই কমপ্লেক্স মলিকিউলকে ব্রেকডাউন করতে পারছে না, যেমন প্লাস্টিকের ক্ষেত্রে হয়। এবার ডিটারজেন্টকে কেন নন বায়োডিগ্রেডেবল বলা হয়? বইয়ে লেখা থাকবে দেখবি, ডিটারজেন্ট হচ্ছে লং চেন হাইড্রোকার্বনের অ্যামোনিয়াম বা সালফেট সল্ট, এবং এই অ্যামোনিয়াম বা সালফেট সল্টগুলো নেচারে ডিকম্পোজ করতে পারে না ব্যাকটেরিয়ারা, এই কারণে ব্যাকটেরিয়া ডিটারজেন্ট হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। আর যদি সাথে সাথে লেজুর কোশ্চেন একবারে যদি টেনে দেয় যে ডিটারজেন্ট নন বায়োডিগ্রেডেবল হলেও সোপ কেন বায়োডিগ্রেডেবল, তাহলে সোপের কথাটাও লিখতে হবে, সোপের জন্য লিখবি, দেখবি বই লেখা আছে এটা সোডিয়াম বা পটাশিয়ামের লং চেন ফ্যাটি অ্যাসিডের সল্ট, মানে লং চেন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট, যেগুলো বায়োডিগ্রেডেবল, এইটা লিখতে হবে। তাহলে মেন কেমিক্যাল কম্পোজিশনটাই জানতে চাইছে, কেমিক্যাল এটা সোডিয়াম অ্যামোনিয়াম বা সালফেটের সল্ট যেটা বায়োডিগ্রেডেবল নয়, আর ওটা সোডিয়াম বা পটাশিয়ামের সল্ট লং চেন ফ্যাটি অ্যাসিডের যেটা বায়োডিগ্রেডেবল, এটাই জানতে চাইছে, তাহলেই উত্তরটা হবে। বাকি এই উত্তরটা লেখার সময় আমাকে লাইন বাই লাইন এখন বড় কোশ্চেন লিখতে হবে। কোশ্চেনটা নিয়েছি, জাস্ট উত্তরটা বলে দিলাম, আলোচনা করে দিলাম, বুঝিয়ে দিলাম, বাকি বইয়ে সুন্দর উত্তর লেখা রয়েছে, সেখানটা খুলবি, সারফেস কেমিস্ট্রি শেষের দিকে পেয়ে যাবি, ঠিক আছে। আচ্ছা, এরপরে সলের এই কোশ্চেনটা, ঠিক আছে। সলের এই কোশ্চেনটা সারফেসের এই কোশ্চেন জানিসই। এখানে সলের দেখবি যেখানে কিছু কিছু জিনিস আমি এখান থেকে আলোচনা বলে দিই, স্বর্ণ সংখ্যার জায়গাটা দেখবি, এছাড়া সুলজে হার্ডি যে রুলটা রয়েছে না, সেই রুলটা ভালো করে দেখবি। আর তার আগে একটা সলের মধ্যে কিভাবে পজিটিভ বা নেগেটিভ সল তৈরি হয়, অরিজিন অফ চার্জ একটা সলের আধানের যে উৎস সেটা একটু ভালো করে দেখবি। একটা মেন পয়েন্ট হচ্ছে আমার সলটা যে এলিমেন্টটা দিয়ে তৈরি, আমার সল্টটা যে মলিকিউলটা দিয়ে তৈরি, সেই মলিকিউলের ক্রিস্টাল ল্যাটিসের সাথে যে আয়নটা ম্যাচ করবে, সল্টটা সেই ক্রিস্টাল ল্যাটিসের সাথে যে আয়নটা ম্যাচ করবে সেই আয়নটাকে নিজের সারফেসে অ্যাডজর্ব করে নিতে চায় এবং সে চার্জডটা পায়। যে FeOH হলতে রয়েছে সলগুলো ধনাত্মক আধান যুক্ত কেন হয়? কারণ ওটা Fe3+ আয়নকে নিজের সারফেসে অ্যাডজর্ব করে নিতে চায়, ঠিক আছে, যার ফলে ওটা পজিটিভলি চার্জ হয়। কিন্তু AS2O3 বা H2S এরা সালফেট আয়ন, S2- যে আয়ন ওর যেটার সাথে ম্যাচ করবে বা AS যেটা রয়েছে, তাহলে এরা নেগেটিভ চার্জডকে নিজের সারফেসে অ্যাডজর্ব করে নিতে চায়, এই কারণে ওরা নেগেটিভ আধানযুক্ত বা ঋণাত্মক আধানযুক্ত হয়। ওখানে সলের আধানের উৎস পয়েন্টটা খুলবি, এই সলগুলোকে ধরেই আলোচনা করা আছে, এর বাইরে কোনো সল নিয়ে আলোচনা নেই, ঠিক আছে। তো এটা দুটো থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, ইচ্ছা করে নিয়েছি জায়গাগুলো একটু পড়ে নেওয়ার জন্য। সুলজে হার্ডিটা একটু ভালো করে পড়বি, পপুলেশন ওই জায়গাটা, গোল্ড নাম্বার, এই পয়েন্টগুলো থেকে এমনি 2 নম্বর এখানে যেরকম দেখছিস এরকম থিওরিটিক্যাল কোশ্চেনই করবে, ঠিক আছে। বেশ, এগুলো বই থেকে দেখবি, এগুলো আমি তার বড় কোশ্চেন লেখাচ্ছি না, নিউমেরিক্যালের দিকে যাই। আচ্ছা, এটাও একটা গ্রুপের কোশ্চেন। গ্রুপে যেখানেই ওয়াটার দিয়ে যখনই কেউ লিসিস মানে রিয়াকশান করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেই রিয়াকশানগুলো ভালো করে দেখবি কিভাবে হচ্ছে। এটা একটা কোশ্চেন পেলাম, সেটা রিমাইন্ডার দেওয়ার জন্য আমি এই কোশ্চেনটা চুজ করলাম। যেখানেই বইয়ে গ্রুপ পড়ার সময়, পি ব্লক পড়ার সময় যেখানেই দেখবি ওয়াটার দিয়ে কারোর আর্দ্র বিশ্লেষণ হচ্ছে, আর্দ্র বিশ্লেষণ মানে কি? ভেঙে যাওয়া। আর্দ্র বিশ্লেষণ মানে ওয়াটারের প্রেজেন্সে ভেঙে যাওয়া, সেটাকে আমরা আর্দ্র বিশ্লেষণ বলছি। এবার কোশ্চেনটা হচ্ছে সালফার। দেখ, সালফারের গ্রুপটা হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, ঠিক আছে। এবার আমাকে বলেছে সালফারের যে F6 এটা আর্দ্র বিশ্লেষিত হয় না, টেলুরিয়ামের F6 আর্দ্র বিশ্লেষিত হয়, তাহলে সেলেনিয়ামেরটা কি হবে? এটা আমি তোদের বোঝার জন্য ইনক্লুড করে দিলাম। এবার অক্সিজেন তো এত বড় নয় যে অক্সিজেন 6টা ফ্লুরিনকে নিজের আশেপাশে জায়গা দেবে, সো অক্সিজেনের কথাটাই আসছে না, বরঞ্চ অক্সিজেনের যে কম্পাউন্ড H2O সেটা দিয়ে রিয়াকশন হবে। এবার তুই যদি SF6 VSEP আর আশা করি শিখেছিস,
SF6 এর আমরা যদি শেপ বার করার চেষ্টা করি, বা আমি যদি এখানে SF6 এর ডাইরেক্ট হাইব্রিডাইজেশনও যদি বার করার চেষ্টা করি, হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমের 6টা ভ্যালেন্স ইলেকট্রন, 6টা মোনোভ্যালেন্ট, ক্যাটায়ন অ্যানায়ন কিছু নেই, তাহলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 6টা মানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d2। sp3d2 মানে এটা হচ্ছে অক্টাহেড্রাল। এবার আদৌ অক্টাহেড্রাল নাকি দেখি, লোন পেয়ার চেক করতে হবে। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 6টা মাইনাস মোনোভ্যালেন্ট ডাইভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট কিছুই নেই, যা আছে মোনোভ্যালেন্ট, তাহলে এতে কোনো লোন পেয়ার নেই। তাহলে যখন কোনো একটা মলিকিউলে কোনো লোন পেয়ার নেই এবং তার হাইব্রিডাইজেশন sp3d2, তাহলে sp3d2 6টা হাইব্রিড অরবিটাল, তাহলে অক্টাহেড্রাল শেপ হবে। তাহলে SF6 মলিকিউলটা কোয়াইট কনজেস্টেড, ঠিক আছে। সালফারের আশেপাশে 6টা টোটালে ফ্লুরিন মলিকিউল ওর সাথে বন্ড করে রেখেছে, ঠিক আছে। মানে এটা একেবারে তো স্কোয়ার হলো না, মোটামুটি ধরে রে স্কোয়ার। 6টা ফ্লুরিন বন্ড করে রেখেছে, উপর থেকে একটা পিরামিড, নিচ থেকে একটা পিরামিড। যে পিরামিডের বেসটা হচ্ছে স্কোয়ার, কি বললাম, যে পিরামিডের বেসটা হচ্ছে স্কোয়ার এবং উপর থেকে পিরামিড, নিচের থেকে পিরামিড, সো অক্টাহেড্রাল। আর এই পয়েন্টগুলোতে কি আছে, এই পয়েন্টগুলোতে ফ্লুরিন আছে। সো SF6 মলিকিউলটা কনজেস্টেড মলিকিউল। এখানে H2O ঢুকে সালফারের সেন্টারের সাথে, এবং ব্যাপারটা হচ্ছে এই মলিকিউলটা কোয়াইট স্টেবল, এবং এই মলিকিউলটা স্টেবল, সালফার সেন্টারটা কনজেস্টেড, ওয়াটার মলিকিউল এসে এর সাথে রিয়াকশন করতে পারে না। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে SF6 এর সাথে যদি আমরা H2O দিয়ে রিয়াকশন করাই, আমরা লিখবো নো রিয়াকশন। পরীক্ষায় এরকম করে কেটে দিবি না, লিখবি নো রিয়াকশন। এবার যত গ্রুপ থেকে উপর থেকে নিচের দিকে নামবো, আমরা জানি একটা পার্টিকুলার গ্রুপে উপর থেকে নিচের দিকে এলে অ্যাটমের সাইজটা ইনক্রিজ করে। অ্যাটমের সাইজ যত ইনক্রিজ করবে রিঅ্যাক্টিভিটিটা বাড়বে, তাই টেলুরিয়াম রিয়াকশনটা করবে। তাহলে TeF6 যদি জলের সাথে রিয়াকশান করে, বই খোল, এই বিষয়ে ভিডিওটা পজ কর, দিয়ে দেখ জলের সাথে রিয়াকশান করলে কি হয়। যেখানে গ্রুপ, এটা কত অক্সিজেনের গ্রুপ, মানে গ্রুপ 16, গ্রুপ 16 স্টার্টিংয়ে বেশ কিছু প্রতিটা এলিমেন্ট, তারপরে তো অক্সিজেন, সালফার, এদের কম্পাউন্ডগুলোকে ধরে ধরে আলোচনা করেছে, কিন্তু সেটা ছাড়াও প্রথমে কতগুলো মলিকিউলের, মানে এদের জেনারেল কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়েছে, সেই জায়গাগুলো দেখবি। প্রতিটা গ্রুপের স্টার্টিংয়ে যে বিভিন্ন টাইপের প্রপার্টি, তাদের আয়নাইজেশন এনথালপি হতে পারে, ইলেকট্রন গেইন এনথালপি হতে পারে, আরও এরকম করে তাদের যে জেনারেলে যে রিয়াকশন বাই যে হাইড্রোলিসিস হচ্ছে নাকি, আদ্র বিশ্লেষণ হচ্ছে নাকি, এসব জিনিসগুলো লেখা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে H6 TeO6 প্লাস 6HF তৈরি হবে, ঠিক আছে। তাহলে এইগুলো তো তোকে মুখস্থ করে রাখতে হবে, তাই না? এগুলো নাম মুখস্থ করে রাখলে কি করে লিখবি? তাহলে এটা হবে, এবং পরীক্ষা লিখে আসতে হবে যেটা হাইড্রোলিসিস হচ্ছে না, কিন্তু এই হাইড্রোলিসিসটা কোয়াইট র্যাপিড হচ্ছে, মানে এই রিয়াকশানের স্পিডটা ভালোই হাই। আগেরটা ঠিক করে হচ্ছে না, কিন্তু এই রিয়াকশানটা খুব স্পিডে হচ্ছে। তাহলে এগুলো তো মুখস্থ করে রাখতে হবে, তাই না? তো এই আর কি। ওহো সরি, ওটা সিলেক্ট হয়ে গেছিলো। ও সিলেক্ট করা যাবে না, ঠিক আছে, কি করা যাবে, এই থাকলো। বেশ, তারপরের কোশ্চেন, বিবিটি করতে বলেছে আয়রন F6 COF6। তাহলে বিবিটি করি। তাহলে FeCO F6 কেন বললাম, দূর, FeCO হোল 5। তাহলে FeCO হোল 5-এর আমাদের জ্যামিতিক আকার বার করতে দিয়েছে আর চুম্বকীয় ধর্ম ব্যাখ্যা করতে দিয়েছে। তাহলে এখানে আমরা এটাকে হাইব্রিডাইজেশন বার করেই করি, তাহলে যা হাইব্রিডাইজেশনটা পেয়ে যাবো সেখান থেকে আমরা শেপ বার করতে পারবো। আগে আয়রনের অক্সিডেশন নাম্বার লাগবে। আমরা জানি CO কার্বন মনোঅক্সাইড, কার্বনিল আর কি, এটা নিউট্রাল একটা লিগ্যান্ড। তাহলে আয়রনের এখানে অক্সিডেশন নাম্বার কত হবে? আয়রনের অক্সিডেশন নাম্বার যদি বার করিস, আয়রনের যদি অক্সিডেশন নাম্বার বার করিস, তুই লিখবি X প্লাস 5 × 0, ওভারঅলে কোনো চার্জ নেই 0, তাহলে এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। তাহলে আয়রনের বেসিক্যালি এখানে কোনো চার্জই নেই। তাহলে আয়রনের যদি চার্জ না থাকে, আয়রনের ভ্যালেন্স সেলকে আমরা যদি লিখি এরকম পাবো। আয়রনের কত? আয়রনের হচ্ছে এটা যদি 3D হয়, 3D6 হয়, 4s2 হয়, তাহলে এটা 4 এর S এর দুটো ইলেকট্রন, এখানে D6, 1 2 3 4 5 6টা, আর 4p-টা ফাঁকা, পুরো ভ্যাকেন্ট। 4-এর p যেটা রয়েছে সেটা পুরো ভ্যাকেন্ট। এবার যখন আয়রন আছে, আয়রন অ্যাটম আছে,
এবার কার্বনিলগুলো আসছে, সিও কার্বন মনোক্সাইডগুলো আসছে, তাহলে এখানে একটা লিগ্যান্ডগুলো যেই আসবে, এবং আমরা জানি সিও হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কী করায়? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ইলেকট্রনকে পেয়ার্ড আপ করে দেয়। তাহলে আয়রনের ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ হবে। সেই পেয়ার্ড আপটা আমরা করবো কখন হবে? যখন আয়রনের আশেপাশে 5টা কার্বনিল বন্ড করতে আসছে, কোঅর্ডিনেটেড বন্ড করতে আসছে, তখন ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ হবে। কেন পেয়ার্ড আপ হবে? তার রিজনটা হচ্ছে সিও হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে যখন সিওর প্রেজেন্সে ইলেকট্রনগুলো এখন পেয়ার্ড আপ হবে। টোটাল কটা ইলেকট্রন আছে? টোটাল ইটিতে তোর কাছে ইলেকট্রন আছে 3Dতে, মানে আয়রনের আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন বলি, আয়রনের আর্গন 18টা, তারপরে 4s2 3d6, এই তো 26টা ইলেকট্রন। তাহলে টোটাল 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রনের মধ্যে 1 2 3 4, এখানে 1 2 3 4 5, 4 এর s 4 এর p, তাহলে এক্সাইটেড আয়রনে 8টা ইলেকট্রন পেয়ার্ড আপ হয়ে যাবে। 8টা ইলেকট্রন পেয়ার্ড আপ হয়ে এরকম করে বসবে, 2 3 4 5 6 7 8, বাস বাকি সব ফাঁকা হয়ে গেল। এইটা হচ্ছে তো 3 এর d, 4 এর s, 4 এর p, 5টা কার্বনিল বন্ড করবে। 5টা কার্বনিল বন্ড করার জন্য দেখ 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এটা করে নেবে হাইব্রিডাইজেশন। তাহলে এতটা পোর্শন যদি হাইব্রিডাইজেশন করে, কতগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে? 5টা অ্যাটমিক অরবিটাল নিজেদের মধ্যে হাইব্রিডাইজ করেছে। তাহলে 2 1 2 3 4 5, এটার নাম কি হবে? দেখ DsP3। তাহলে DsP3 ইনার অরবিটাল কমপ্লেক্স হলো। যদি sp3d হতো তাহলে আউটার অরবিটাল হতো, তখন 4 এর d নিতে হতো। এবার এখানে কার্বনিল যে 5টা এসেছে তারা তাদের ইলেকট্রনগুলো প্লেস করলো। প্রতিটাকে যেহেতু কোঅর্ডিনেট বন্ড, কার্বনিলটাই নিজে দুটো দুটো করে ইলেকট্রন দিলে এই ক্রসগুলোকে হচ্ছে কার্বনিলের ইলেকট্রন। তাহলে 6টা সিও নিজেদের, সিও ইন দ্য সেন্স কিন্তু কোবাল্ট মনে করিস না, সিওগুলো নিজেদেরই দুটো দুটো করে ইলেকট্রন দিল, মানে কোঅর্ডিনেটেড বন্ড করলো আয়রনের সাথে। তাহলে DsP3 হলো। এবার কি জানতে চাইছে? আকার। তাহলে হাইব্রিডাইজেশন যদি DsP3 হয়, FeCO5 এ আয়রনের হাইব্রিডাইজেশন যদি DsP3 হয়, আমরা জানি DsP3 মানে হচ্ছে 3BP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে এই তোর আয়রন, একটা সিও, বাকি দুটো সিও, এই আমাদের ট্রাইগোনালটা তৈরি হলো। আর উপর থেকে পিরামিড, নিচের থেকে পিরামিড। আমি যদি এটাকে কানেক্ট করে দিই তাহলে আমরা এরকম একটা ট্রাইগোনাল বেস পাবো, আর তোর উপর থেকে পিরামিড, সেম ওয়েতে নিচের দিক থেকে পিরামিড। এটা শেপ পেয়ে গেলাম। এবার জানতে চেয়েছে চৌম্বক ধর্মটা ব্যাখ্যা করো। চৌম্বক ধর্মের জন্য আমরা দেখতে পাচ্ছি কি, কোনো আনপেয়ার্ড ইলেকট্রনই নেই। এগুলো পেয়ার্ড আপ হয়ে আছে, ডিও পেয়ার্ড আপ হয়ে রয়েছে, কোনো আনপেয়ার্ড নেই। কেউ যদি পেয়ার আপ করাতে ভুলে যেত তাহলে 1 2 3 4টে, ঠিক আছে, তখন 4টে আনপেয়ার্ড ইলেকট্রন করে ফেলতো, ভুলভাল হাইব্রিডাইজেশন হতো। তাহলে এখানে আমাদের যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাই এই মলিকিউলটা ডায়াম্যাগনেটিক। মিউ এর ভ্যালু 0 আসবে, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন, ইনের ভ্যালু 0, কোনো ম্যাগনেটিক মোমেন্ট নেই। এটাই হয়ে গেল FeCO5। তাহলে আমি একটু সরে দাঁড়াচ্ছি, একটু ভালো করে দেখ। পরীক্ষাতে এইরকম করেই লিখে দিলেই ফুল মার্কসটা পেয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। আর যদি মনে হয় 1-2 লাইন লিখতে পারিস এইখানে লেখার পর, যে সো দ্য অক্সিডেশন নাম্বার, কার্বনের জারণ অবস্থা 0 দিয়ে এটা লিখলি, তারপরে এই বাকিটা এটা করে দিলি, দিয়ে বললি ডায়াম্যাগনেটিকের রিজনটা লিখতে পারিস, যেহেতু মলিকিউলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই এই কারণে আয়রন হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাই ডায়াম্যাগনেটিক বলছি, শুধু ডায়াম্যাগনেটিক না লিখে এরকম করে 1-2 লাইন তুই বাড়িয়ে ফেলতে পারিস। আর ওই জ্যামিতিক আকৃতিতে এক্সট্রা ড্র করে দিতে, ও তো জাস্ট জ্যামিতির আকার জানতে চেয়েছে, তুই ট্রাইগোনাল বাইপিরামিডাল লিখে দিলি, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, সাথে এই শেপটা তো করতেও পারিস নাও করতে পারিস, সেটা তো বলেনি আঁকতে, আকারটা জানতে চেয়েছে, আঁকতে পারিস, এক্সট্রা এগুলো হলো। আর কেন ডায়াম্যাগনেটিক বলছিস, পয়েন্টটা এক্সট্রা অ্যাড করে দিতে পারিস, এরকম করে কেন কি আনপেয়ার্ড ইলেকট্রন নেই বলে ওই কথাটাই তুই এক্সট্রা লিখে দিতে পারিস, আর কিছুই না। আচ্ছা, নেক্সট কোশ্চেনের দিকে যাই। দেখি নেক্সট কোশ্চেন কি আছে। আচ্ছা, পৃষ্ঠকেন্দ্রিক FCC প্যাকিং ফ্র্যাকশন 74% কীভাবে হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করতে দিয়েছে। তাহলে প্যাকিং দেখ, যেটা মেন জায়গাটা হচ্ছে Zm/NaQ এর যে ফর্মুলাটা দিয়ে নিউমেরিক্যাল ইম্পর্টেন্ট, প্যাকিং ফ্র্যাকশনটা দেখবি, আর লাস্টে যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলো ভালো করে দেখবি, ঠিক আছে? বেশ,
কি এটা? তাহলে প্যাকিং ফ্র্যাকশনের ক্যালকুলেশনটা করি। প্যাকিং ফ্র্যাকশন করতে গেলে আমাদের আগে কি বলেছে দেখ, এখানে আমাদের বলেছে দেহ কেন্দ্রিক, না পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে ক্রিস্টাল স্ট্রাকচারটা কেমন হয়? আমাদের যদি একটা কিউব থাকে, যদি একটা কিউব থাকে, সেই কিউবের 8টা কর্নারে 8টা অ্যাটম, আমাদের বইয়ে তো জাস্ট ডট ডট করে দেওয়া থাকে, স্পেস ফিলিং মডেল দেখলে ভালো বুঝতে পারা যায়। 8টা কর্নারে 8টা অ্যাটম থাকে, তাহলে আমি 8টা কর্নারে 8টা অ্যাটম, তাহলে এই কর্নারগুলোতে একটা একটা করে অ্যাটম আছে। এবার কোন অ্যাটমগুলো একে অপরকে স্পর্শ করে রয়েছে সেটা আমাদের জানাটা দরকার, তবে গিয়ে আমরা মেন ক্যালকুলেশনটা করতে পারবো। এই 8টা কর্নারে 8টা অ্যাটম আমি আগে ড্র করে নিই। 8টা কর্নারে 8টা অ্যাটম বসলো। 8টা কর্নারে 8টা অ্যাটম বসার পর তোর এই দিকের যে দেওয়াল, এই দেওয়ালটাই একটা, পিছনের যে দেওয়াল সেই দেওয়ালে একটা, এই সাইডের যে ওয়াল সেই ওয়ালে একটা, সিলিংয়ে একটা, ফ্লোরে একটা, আর এই যে দেওয়ালটা, এই দিকের যে দেওয়াল, সামনের দেওয়াল যেটা, বুঝতে পারছি? এবার 3Dতে 2Dতে তো ড্র করা প্রবলেম, এই সামনের যে দেওয়াল সেই দেওয়ালে একটা আছে, আমি এরকম করে দেখালাম একটু কর্নার করে, এটাই ফ্রন্টের দেওয়ালে আছে, এটা একটু বুঝে না। এবার ব্যাপারটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমের আমি যদি ক্যালকুলেট করি, 8টা কর্নারে 8টা, তাহলে 1-এর 8 করে 8 জন কন্ট্রিবিউট করছে, ওখানে একটা, আর 6টা দেওয়ালে 6 জন আছে, প্রত্যেকের কন্ট্রিবিউশন হাফ করে, তাহলে 3টে। তাহলে এখানে নাম্বার অফ অ্যাটম টোটালে কটা? 4টে। এখানে টোটাল অ্যাটম 4টে যদি বাই কন্ট্রিবিউশন আমরা ধরি। এবার এখানে যেটা তোকে জানতে হবে, কারা একে অপরকে স্পর্শ করে রয়েছে। এখানে যেটা হয়, আমি যদি কোনো একটা পার্টিকুলার ওয়ালের কথা বলি, হ্যাঁ, আমি যদি কোনো একটা পার্টিকুলার ওয়ালের বলি, সেই ওয়ালের মাঝখানে একটা অ্যাটম আছে, এই অ্যাটমটাকে টাচ করে এদিকের কর্নারে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এদিকে একটা অ্যাটম আছে, আর এখানে একটা অ্যাটম আছে। আমি যদি এই অ্যাটমগুলোর এন্ড পয়েন্টকে কানেক্ট করে দিই, তাহলে তুই একটা দেওয়াল দেখতে পাবি। স্পেস ফিলিং মডেলটা করলে বা ভাবলে তুই এরকম একটা গঠন পেতে পারিস। ঠিক আছে, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটা পার্টিকুলার ওয়ালের সিচুয়েশান। এরপরে তো বাকি কিউবটা তোর এইভাবে এগিয়ে আছেই, বাকি কিউবটা তো চলছেই, যেমন কিউব আছে সেরকম করে কিউবটা আছেই। ঠিক আছে, আমি একটা ওয়ালের কথা বলছি। তাহলে একটা ওয়ালে আমরা কি দেখতে পেলাম এটা তোকে জানতে হয়। যদি এখানে দেহকেন্দ্রিক বলতো, দেহকেন্দ্রিক হলে একটা কর্নার বডির ভেতরে যে অ্যাটমটা রয়েছে এবং আরেকটা কর্নারের, তাহলে বডি ডায়াগোনাল বরাবর অ্যাটমগুলো টাচ হয়ে রয়েছে। এখানে কি একটা ফেস ডায়াগোনাল বরাবর অ্যাটমগুলো টাচ হয়ে রয়েছে, তাহলে এই বরাবর অ্যাটমগুলো টাচ হয়ে রয়েছে, তাই না? আমি যদি নাম দিই, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। দেখ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এই জায়গাটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। বেশ, এবার আমাকে কিছু ধরে নিতে হবে। আমাকে ধরে নিতে হবে যে কিউবটার যে এজ লেন্থ, বাহুর দৈর্ঘ্য, এজ লেন্থ লিখবি। ঠিক আছে, এজ লেন্থ ধরে নিলাম এ ইউনিট। আর প্রতিটা যে ইন্ডিভিজুয়াল অ্যাটম রয়েছে, সেই প্রতিটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের আমি রেডিয়াস ধরে নিলাম আর। তাহলে সেখান থেকে আমরা দেখে বুঝতে পারছি এসি, এই যে বাহুটা, বাহু তো নয়, এসি এই যে মানে বেসিক্যালি অতিভুজ, ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসটার, দেখ সি মানে এই একটা অ্যাটম তার অর্ধেক, আর একটা অ্যাটম টোটাল, আর একটা অ্যাটমের অর্ধেক। তাহলে ওই কর্নারের যে অ্যাটম রয়েছে তার অ্যাটমটার জন্য রেডিয়াস পেলাম, মাঝে যেটা রয়েছে তার ব্যাস পেলাম, মানে ওইদিকের ব্যাসার্ধ হলো, মাঝের টোটাল ব্যাস মানে টোয়াইস আর, লাস্টেরটারও অর্ধেক, তাহলে এটা বেসিক্যালি 4r। ঠিক আছে, আর এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে ট্রায়াঙ্গেল এবিসি এর জন্য আমরা বলতে পারি, কি বলতে পারি, যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস আমাদের বিসি স্কোয়ার। এবার ভালো করে দেখতো, এই যে বিসিটা বা এ বিটা, এটা তো একটা এজ লেন্থ। দেখ, একটা কর্নারের অ্যাটম তো একটা কর্নারের অ্যাটম, এই টোটালটাই তো তোর এজ লেন্থ এ। তাহলে এ থেকে বি, এটাই তো তোর এজ লেন্থ এ। তাহলে এখান থেকে বলা যায় এটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2a স্কোয়ার। সো এসি মানে কি দাঁড়ালো? এসি মানে দাঁড়ালো √2 ইন্টু এ, যেটাই হচ্ছে 4r এর সাথে সমান এখানটায়। তাহলে আমাদের এখানে মেন কাজটা কি থাকে? এ এর সাথে আর এর রিলেশনশিপটা বার করা। এবার আমাদের যে প্যাকিং ফ্র্যাকশন, সেই প্যাকিং ফ্র্যাকশনের মিনিংটা হচ্ছে একটা কিউবের ভেতরে যতটা ভলিউম রয়েছে, সেই ভলিউমের মধ্যে, অ্যাভেলেবেল ভলিউমের মধ্যে অ্যাটম কতটা ভলিউম অকুপাই করে রেখেছে। তাহলে আমরা যদি অ্যাটম দ্বারা অকুপাইড টোটাল যে ভলিউম ডিভাইডেড বাই, অ্যাটমগুলো যতটা ভলিউম অকুপাই করেছে ডিভাইডেড বাই
কিউবের ভলিউম দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলেই আমাদের প্যাকিং ফ্র্যাকশন বেরিয়ে চলে আসবে। আমরা এখানে মেন কাজটা করে ফেলেছি, এ এবং আর এর মধ্যে রিলেশনশিপটা বার হয়ে গেছে। এবার আমরা যদি বলি কিউবের যে ভলিউম কিউব সি লিখলাম, ঠিক আছে, ভলিউম অফ দ্য কিউব হচ্ছে এ কিউব। এর ভ্যালুটাকে আমি যদি আর এর টার্মে বার করি, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এ মানে হচ্ছে, দেখ এ মানে কি বলতে পারি, দেখ এ মানে হচ্ছে 4r বাই রুট 2, তাই না? 4r বাই রুট 2 মানে 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই রুট 2। রুট 2 দিয়ে 2 কাটলে শুধু রুট 2 পড়ে থাকে, তাহলে এটা দাঁড়াচ্ছে 2 রুট 2 ইন্টু আর। তাহলে এ কিউব মানে হচ্ছে 2 রুট 2 আর, তাহলে 2 রুট 2 ইন্টু আর তার হোল কিউব। এবার 2 এর কিউব 8 আর 3 বার রুট 2 মাল্টিপ্লাই হচ্ছে, 3 বার রুট 2 এর মধ্যে মানে রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2, দ্যাট মিনস রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2। তাহলে দুটো রুট 2 মিলে 2 বার করলো আর একটা রুট 2 পড়ে থাকলো। 2 এর কিউব হচ্ছে 8 অলরেডি, তাহলে 8 আর 2 আমরা পাবো 16, তাহলে 16 রুট 2 আর কিউব। এবার যদি আমি একটা অ্যাটমের, এটা তো না হয় টোটাল আমার যে ইউনিট সেলটা রয়েছে সেই ইউনিট সেলে টোটাল ভলিউমটা আমরা পেলাম 16 রুট 2 আর কিউব পেলাম, ঠিক আছে। মেন জায়গাগুলো আমি বক্স করে দিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল, এসিটা হচ্ছে 4r এর সাথে সমান। বেশ, এবার আমাদের আরেকটা যেটা বার করতে হবে, ভলিউম অকুপাইড বাই অ্যাটম। একটা অ্যাটমের ভলিউম কত, স্ফিয়ার যদি ধরি 4/3 পাই আর কিউব, তাই না? কত হয় 4/3 পাই আর কিউব। আর এখানে টোটাল অ্যাটম কতগুলো, এখানে টোটাল অ্যাটম হচ্ছে 4টে, তাহলে 4/3 পাই আর কিউব, তাহলে টোটাল 4টে অ্যাটম, প্রতিটা অ্যাটমের দ্বারা অকুপাইড ভলিউম 4/3 পাই আর কিউব, দ্যাট মিনস 16/3 পাই আর কিউব। তাহলে এটা আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন চলে এলো। এবার যদি আমরা প্যাকিং দক্ষতা বা প্যাকিং ফ্র্যাকশন বার করি, পিএফ যদি আমরা বার করি, পার্সেন্টেজে যদি বার করতে চাই, ভলিউম অকুপাইড বাই দ্য অ্যাটম কত, 16/3 পাই আর কিউব ডিভাইডেড বাই ভলিউম, টোটাল ভলিউম অফ দ্য কিউব 16 রুট 2 ইন্টু আর কিউব। যেহেতু 100 মানে পার্সেন্টেজে বার করবো তাই 100 দিয়ে মাল্টিপ্লাই, না হয় 0.74 বেরিয়ে আসতো, মানে 1-এ 0.74 অকুপাইড, তাহলে 174। তাহলে এটা যখন তুই কাটাকাটি করবি, এটা কাটবে, 16 কাটবে, তাহলে পাই বাই 3 রুট 2, কারণ 16/3 রয়েছে, ইন্টু 100 করলে এখান থেকে যে ভ্যালুটা বেরিয়ে আসবে সেটা আসবে 74%। তো এইটা যখন ক্যালকুলেট করে তুই বার করে ফেলবি তখন তোকে বলতে হবে যে হেন্স প্রুভড, প্রমাণিত যে এফসিসিতে ফেস সেন্টার্ড কিউবিকে একক সেলের প্যাকিং দক্ষতা হচ্ছে 74%। তাহলে এইভাবে ক্যালকুলেট করতে হবে। এখানে এফসিসিটা ক্যালকুলেট করতে দিয়েছে, পরীক্ষাতে বিসিসিটাও দিতে পারে, সিম্পল কিউবিকেরটাও দিতে পারে। তো সিম্পল কিউবিক হলে তো আরও ইজি। সিম্পল কিউবিকে তো বেসিক্যালি একটা এজ লেন্থ বরাবরই অ্যাটমগুলো কানেক্টেড থাকে, তাহলে আর প্লাস আর ইকুয়াল টু এ, মানে এ ইকুয়াল টু 2r ডাইরেক্ট বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখ আমাদের ওই ZM/NA কিউবের নিউমেরিক্যাল ডাইরেক্ট কোশ্চেন, ক্যালকুলেটারে বসালেই ক্যালকুলেশন হয়ে যাবে, যদি তুই ভ্যালুগুলো ঠিক করে বসাতে জানিস তাহলেই হচ্ছে। সব বলে দিয়েছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতি, পৃষ্ঠকেন্দ্রিক বলেছে, দ্যাট মিনস জেড এর ভ্যালু হলো 4, একটু আগেই করলাম পৃষ্ঠকেন্দ্রিকের জন্য 4। প্রতিটি একক কোষে বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারেই দেওয়া আছে, কোনো ঝামেলা নেই। ডেন্সিটিটাও গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে, সব কোনো অসুবিধা নেই। তাহলে আমার ফর্মুলা হচ্ছে রো ইকুয়াল টু ZM মলিকুলার মাস, অ্যাটমিক মাস বেসিক্যালি, NA কিউব। কি জানতে চেয়েছে, সিলভারের পারমাণবিক ভরে এমটাই জানতে চেয়েছে। তাহলে এম ইকুয়াল টু কী পেলাম, এম ইকুয়াল টু পেলাম রো NA কিউব ডিভাইডেড বাই জেড, কত 10.5 রো পেলাম। অ্যাভোগাড্রোস নাম্বার 6.022 নয়, 2 বলেছে 2ই লিখি, 10⁻23 ইন্টু এ কিউব, এ কত 4.077 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, তার হোল কিউব ডিভাইডেড বাই জেড কত 4। সিলভারের আমরা জানি মোটামুটি 107-8 ওরকম, 107 সামথিং। এই ভ্যালুটা যদি আমরা বসাই, একটু ওয়েট কর, আমিও বসাই তোরাও বসা যেন ভুল না হয়, 6.02 ইন্টু 10⁻23 ইন্টু ব্র্যাকেটে
4.077 ইন্টু 10⁻⁻8 ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার কিউব ডিভাইডেড বাই 4 কত আসে 107.08। ঠিক আছে, কত আসে অলমোস্ট ওই 107, বেসিক্যালি 107.08 গ্রাম অ্যাটমিক মাস আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, পার মোলটাও থাকবে, কারণ এই যে মোল ইনভার্স আছে, এই মোল ইনভার্সটা তো উপরে মাল্টিপ্লাইডই থাকছে, কারণ ধর গ্রাম আসবে, গ্রাম এই যে গ্রাম পার সেন্টিমিটারে গ্রামটা পড়ে থাকবে, আর এই যে কিউবের জন্য সেন্টিমিটার কিউব আর সেন্টিমিটার কিউব মাইনাস কেটে যাবে, বেসিক্যালি গ্রাম মোল ইনভার্সই আসবে, কারণ মোলার মাস মানে হচ্ছে গ্রাম পার মোল, প্রতি মোলের যেটা মাস সেটাই তার পারমাণবিক ভর, তাহলে গ্রাম পার মোল পড়ে থাকছে। তো এটা উত্তর পেলাম আমরা। এবং সিলভারের কারোর ভ্যালু তো যদি নোন থাকে এবং সেটা তুই যদি ক্যালকুলেটারে সেই ভ্যালুটাই পাস, তাহলে তুই জানবি তোর নিউমেরিক্যাল ঠিকই হয়েছে, কোথাও ভুল নেই। আচ্ছা, এটা আবার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট থেকে কোশ্চেনটা দিয়েছে, তাই না? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট থেকে কোশ্চেনটা দিয়েছে। তো 200 গ্রাম জলে মেন ফর্মুলাটা কি? মেন ফর্মুলাটা হচ্ছে আমার ডেল্টা টিবি ইকুয়াল টু কে এফ ইন্টু স্মল এম। স্মল এম মানে হচ্ছে মোলাল মানে স্মল এম মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই সলিউশনের মাস ইন কেজি। তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট দিয়েছে, গিভেন মাস দিয়েছে। মোলস কি করে বেরোয়, সলিউটের মোল কি করে বেরোয়? গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস কত? 6.2 গ্রাম। মোলার মাস কত? ইথিলিন গ্লাইকল। তাহলে ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার জানতে লাগবে তো। এবার স্যার ইথিলিন গ্লাইকল কি করে জানবো? অর্গানিক পড়তে গিয়ে ইথিলিন গ্লাইকল পড়তে হয়েছে, সেখান থেকে তোকে জানতে হবে যে ইথিলিন গ্লাইকলের কি শেপ, মানে মলিকিউলটা কীরকম দেখতে হয়, সেখান থেকে মোলার মাস বার করতে হবে। তাহলে ইথিলিন গ্লাইকল হচ্ছে এটা, ঠিক আছে, এর মোলার মাস বার কর। কি করে করবো? কার্বনের 12 12 24, দুটো হাইড্রোজেনের 2 2 4, তাহলে ওখানে 28 হলো। 16 আর 1 17, 17 ডবল 34, 28 আর 34 কত হয় দেখ, হয় 62। তাহলে মোলার মাস এখান থেকে বেরিয়ে এলো, এর মোলার মাস বেরিয়ে এলো 62 গ্রাম। তাহলে গিভেন মাস বাই মোলার মাস কত হলো? বুঝতে পারছিস? 1/10 মানে 0.1 মোল। তাহলে এটার যে স্মল এম কি করে বার করবো? নাম্বার অফ মোলস 0.1 মোল ডিজলভ হয়েছে 200 গ্রাম জল, দেখতে পাচ্ছিস 200 গ্রাম জলে। তাহলে 200 গ্রামে ডিভাইড হয়েছে, এটাকে কেজিতে বার করতে হয়। 200 গ্রামকে 1000 দিয়ে ডিভাইড করবো, মানে ডিভাইডেড 1000টা উপরে উঠে আসবে। যদি কেজিতে বলা থাকতো তাহলে কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশন করে এটা দিয়ে এটা কাটবো, এটা দিয়ে এটা কাটবো। তাহলে এটাকে যদি কাটা হয় 2 দিয়ে কাটলে 5 ইন্টু 0.1 মানে 0.5 মোলাল। বাস কেএফ এর ভ্যালু বলা রয়েছে, এটা মাল্টিপ্লাই করব। এবার ডেল্টা টিবি মানে কি? ডেল্টা টি সরি এতক্ষণ ধরে ডেল্টা টিবি লিখেছি না, ফ্রিজিং পয়েন্ট তো, টিএফ তো, বি ফর তো বয়েলিং পয়েন্ট, সরি। তাহলে ডেল্টা টিএফ ইকুয়াল টু ডিপ্রেশন হয়, তাহলে ডিপ্রেশন মানে কমে যায়। ইথিলিন গ্লাইকল মেশানোর ফলে ফ্রিজিং পয়েন্ট কমে গেছে, তাহলে যেটা মেশানোর আগে মানে পিওর ওয়াটারের যেটা ফ্রিজিং পয়েন্ট সেটা নিশ্চয়ই হায়ার। টিএফ মাইনাস টিএফ ড্যাশ করতে হবে। এলিভেশন অফ বয়েলিং পয়েন্টে অপদ্রব্য মেশানোর ফলে বয়েলিং পয়েন্ট বেড়ে গেছে, তাহলে মিশ্রণের বয়েলিং পয়েন্টটা বেশি হতো, সেখানে টিবি ড্যাশ মাইনাস টিবি করতে হতো। এখানে নতুনটা কম, তাহলে বিয়োগফলটা হায়ার টু লোয়ার হলো। আচ্ছা, এখানে কেএফ এর ভ্যালু বসাই 1.86 ইন্টু 0.5 কত বেরিয়ে আসছে দেখব। আর আমরা জানি টিএফ এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াসে তো বসাই না, যদিও বিয়োগফল বার করবো তো অন্তরটা একই থাকে, কিন্তু আমাদের কেলভিনে বসা, তাই কেলভিন ইউজ করছি। এটা বেসিক্যালি 273.15 বসালে আরও বেটার, তো 273। আচ্ছা, এই গুণফলটা বসাবো না, টিএফ ড্যাশ, এই গুণফলটা হচ্ছে 1.86 ইন্টু 0.5 আচ্ছা 0.93, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু 0.93 হয়, তাহলে এখান থেকে টিএফ ইকুয়াল টু কি আছে? টিএফ ড্যাশ ইকুয়াল টু 273 মাইনাস 0.93, তাহলে টিএফ ড্যাশ ইকুয়াল টু 273 মাইনাস 0.93, 273 মাইনাস 0.93, 272.07। এটা তো ক্যালকুলেটারে না করলেও হতো। এত কেলভিন পেলাম, ঠিক আছে।
273 থেকে এটা বিয়োগ করে দিলে এটা ডিগ্রি সেলসিয়াসও পেয়ে যাব। তাহলে দ্রবণের হিমাঙ্ক আমাদের গণনা করা হয়ে গেল, বাস। তারপরে আবার তারপরের কোশ্চেনটা আমাদের আবার ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন। বিক্রিয়াটা আদৌ স্বতঃস্ফূর্ত হবে কি হবে না বলতে বলেছে। যদি কোনো রিয়াকশনের ই সেলের ভ্যালু নেগেটিভে বেরিয়ে চলে আসে তাহলে সেই রিয়াকশন স্বতঃস্ফূর্ত হবে না। তাহলে সেটা যদি নেগেটিভে হয় চলে আসে, বরঞ্চ সেটা হবে না, তার অপোজিটটা হবে। এটা স্বতঃস্ফূর্ত হবে কি হবে না যুক্তি চেয়েছে। স্বতঃস্ফূর্ত হয়ে যাবে যদি ই নট সেলের ভ্যালুটা পজিটিভে বেরোয়, নেগেটিভ বেরোলে হবে না। এই পার্টিকুলার রিয়াকশনটা দিয়েছে, ঠিক আছে। এই পার্টিকুলার রিয়াকশনের নেট আয়নিক রিয়াকশনটা লিখছি, মানে যে আয়নগুলো মেন অক্সিডেশন বা রিডাকশন হচ্ছে। তাহলে আয়রন সলিডে রয়েছে প্লাস কপার সালফেটের কপার 2+ মেন রিয়াকশন করবে, জলে গুলে আছে মানে অ্যাকুয়াস। সেখান থেকে Fe2+ তৈরি হচ্ছে অ্যাকুয়াস প্লাস কপার তৈরি হচ্ছে সলিড, এটা বলেছে। তাহলে আমরা যদি অক্সিডেশন নাম্বার চেঞ্জ দেখি, কপারের এখানে হয়েছে রিডাকশন, তাহলে যেখানে রিডাকশন হয় সেটা তোর ক্যাথোড, তাহলে এইটাকে ক্যাথোডে কাজ হচ্ছে, এই কাজটা এদের এই রিয়াকশন অনুযায়ী। আর অক্সিডেশন কার হয়েছে? আয়রনের অক্সিডেশন হয়েছে, যেখানে অক্সিডেশন হবে সেটা বেসিক্যালি তোর অ্যানোড। বেশ, তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড করতে হয়। তাহলে আমি যদি এখন ই নট সেল বার করি, ই নট সেল ইকুয়াল টু E0 ক্যাথোড, ক্যাথোডের রিডাকশন পোটেন্সিয়াল, আর অ্যানোডে যে কাজ করছে তার রিডাকশন পোটেন্সিয়াল বসবে। ক্যাথোডে তাহলে দাঁড়াচ্ছে কপার, কারণ এখানে কপারের রিডাকশন হচ্ছে দেখাচ্ছে +0.34, মাইনাস আয়রনের কি রিডাকশন পোটেন্সিয়াল দিয়েছে, দেখ আয়রন 2+ থেকে আয়রনের এইভাবে লেখা রয়েছে, তো রিডাকশন ফরম্যাটে লেখা রয়েছে, তাহলে এই পোটেন্সিয়ালটা রিডাকশন +0.44। তাহলে এখান থেকে বেরিয়ে কত চলে আসছে? বেরিয়ে আসছে -0.1 এত ভোল্ট। তাহলে যেহেতু এই ভ্যালুটা নেগেটিভে বেরিয়ে আসছে, এই ভ্যালুটা নেগেটিভে বেরিয়ে আসছে মানে এবার তোকে কি বলতে হবে, যেহেতু এক্ষেত্রে ই নট সেলের ভ্যালুটা আমরা নেগেটিভে পাচ্ছি, তাই যে রিয়াকশানটা কোশ্চেনে দেওয়া রয়েছে সেই রিয়াকশানটা আমাদের আসলে ঘটবে না, সেই রিয়াকশানটা আসলে আমাদের ঘটবে না, বরঞ্চ তার অপোজিট রিয়াকশানটা ঘটবে। তাহলে তার অপোজিট রিয়াকশানটা ঘটবে মানে কি ঘটবে? মেন যেটা দাঁড়াবে আয়রন 2+ প্লাস কপার, এখান থেকে আয়রন সলিড তৈরি হবে আর কপারটা কপার 2+ ঘটবে, মানে পুরো উল্টো রিয়াকশানটা ঘটবে, ঠিক আছে। যেটা দেওয়া রয়েছে সেটা হবে না, এটাই যুক্তি। Na2 আছে, এখানে আবার সেই অযুগ্ম ইলেকট্রন কাউন্ট করতে দিয়েছে। অযুগ্ম ইলেকট্রন কাউন্ট করতে দিলে আগে তো সেই আয়রনের অক্সিডেশন নাম্বার লাগবে, তাই না? আয়রন কত চার্জ সিচুয়েশনে রয়েছে সেটা তুই যদি বার নাই করতে পারিস তাহলে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে কি করে বলবি? তাহলে এটাকে আমি আগে আয়োনাইজড করে নিই, 2Na+, প্লাস আয়োনাইজ না করলেও হতো, আর সোডিয়ামের জন্য দুটো +1 ধরে নিতাম, আর এটা 2-। তাহলে আয়রনের যদি আমি সেই x ধরি, আমরা অক্সিজেনের জন্য জানি -2 ইকুয়াল টু -2, তাহলে 4 2 -8, ওদিকে +8 -2, তাহলে x ইকুয়াল টু +6, তাহলে আয়রন +6 স্টেটে রয়েছে। নিউট্রাল আয়রনের কি হয়? আর্গন 4s2 3d6, কটা বেরোবে? 6টা বেরোবে। প্রথমে 4s থেকে 2টো বেরোবে আর 4টে, তাহলে আর 4টে 3d থেকে বেরোবে। তাহলে আয়রন +6 সিচুয়েশানে যদি হয় তাহলে এরকম 4s থেকে 2টো বেরোবে, বেরিয়ে গেল, 3d থেকে আরও 4টে বেরোবে, তাহলে এটা 3d2 সিচুয়েশান হয়ে যাবে। 3d2 সিচুয়েশান মানে 1 2, তাহলে এখানে এর অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা লেখো, এখানে দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, আশা করি বুঝতে পেরেছিস, কঠিন ছিল না কিছু, জাস্ট অক্সিডেশন নাম্বারটা বার করে ওখান থেকে বাকিটা বার করতে পারা। নেক্সট কোশ্চেন বলেছে, এটা আবার কোঅর্ডিনেশনের কোশ্চেন, যে TiCl4 যৌগটি রঙিন কিন্তু TiCl3 যৌগটা রঙিন কিন্তু TiCl4 রঙিন নয় কেন? তাহলে প্রথমে কম্পাউন্ড দুটোর অক্সিডেশন নাম্বার বার করে তাদের ইলেকট্রনিক সিচুয়েশনটা আমাদের লিখতে হবে। দেখ, যদি TiCl3 বলি, TiCl3 যদি বলি, TiCl3 স্প্লিট করবে Ti3+ প্লাস 3Cl-, আর আমি যদি TiCl4 এর কথা বলি, এটা Ti4+ প্লাস 4Cl-। এবার সিম্পল টাইটেনিয়ামের অক্সিডেশন ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আর্গন,
অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার স্ক্যান্ডিয়ামের পরেই টাইটেনিয়াম, দেন ভ্যানাডিয়াম, মানে 22, মানে 4s2 3d2। যখন টাইটেনিয়াম 3+, যখন টাইটেনিয়াম 3+, টোটাল 3টে ইলেকট্রন বেরোলো, 4s থেকে 2টো বেরিয়ে গেল, 3d থেকে একটা বেরোলো, তাহলে 3d1। যখন টাইটেনিয়াম আমার 4+, তখন কি হচ্ছে? সব বেরিয়ে যাচ্ছে, কিচ্ছু নেই, জাস্ট আর্গনের কনফিগারেশনটা পড়ে রয়েছে, বাকি সবই তো ফাঁকা। এবার এটা যেটা হয়, আমরা কোঅর্ডিনেশনে যেটা দেখেছি, 5টা যে ডি অরবিটাল 1 2 3 4 5 তাদের স্প্লিটিং হয়, T2g আর ইজি সেটে স্প্লিট হয়। লোয়ার এনার্জি লেভেলে যে ইলেকট্রনটা রয়েছে কোথায়? টাইটেনিয়াম 3+এ লোয়ার এনার্জি লেভেলে যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে জাম্প করে, এটাকে আমরা বলি ডিডি ট্রানজিশন। এই ডিডি ট্রানজিশনটা কখন হবে? লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে জাম্প করার জন্য এনার্জি লাগছে না, তাহলে এনার্জি অ্যাবজর্ব করলে জাম্প হবে। সেই এনার্জিটা কোথা পাই? ভিজিবল লাইট থেকে এনার্জি অ্যাবজর্ব করে নেয়, দিয়ে যে কালারের এনার্জিটা, মানে প্রতিটা কালারের সাথে একটা এনার্জির সম্পর্ক রয়েছে, E=H নিউ করে, সার্টেন ফ্রিকোয়েন্সির লাইটের জন্য সার্টেন কালার, মানে সার্টেন ফ্রিকোয়েন্সির জন্য সার্টেন এনার্জি, ওই সার্টেন এনার্জির ফোটন পার্টিকেল তোর চোখে সার্টেন কালারের সেন্সেশন দেয়। তাহলে যে এনার্জি লাইট সে অ্যাবজর্ব করে নেবে, তাহলে তার কমপ্লিমেন্টারি কালারটা দেবে, ঠিক আছে? তাহলে যে কালারটা অ্যাবজর্ব করবে তার কমপ্লিমেন্টারি কালারটা দেবে। সেই কারণের জন্য TiCl3 তে এই একটা ডিডি ট্রানজিশন হওয়ার জায়গা থাকছে বলে এগুলোকে আরও ভালো করে লিখে নিবি, T2g ইজি সেট, নিচে কী রয়েছে, ভেরি সেন্টার, এরকম করে তুই লিখে দিতে পারিস। তাহলে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে জাম্প করার জন্যই কালারটা আসে, মেন এটাই। আর এই ডিডি ট্রানজিশনের জন্য বইয়ে দেখবি লেখা আছে কোঅর্ডিনেশনে। এই তো এবার তো অর্গানিকের বেশ কিছু রিয়াকশান আমরা করব, তাহলেই হয়ে যাচ্ছে। অর্গানিকের কোশ্চেনের উত্তর করা তো বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট রিয়াকশান লিখে দিতে হয়, কারণ তোদের তো ছোটো ক্লাসে মেকানিজম করতে হচ্ছে না। এখানে বেশ টিচারদের সুবিধা, ছোটো ক্লাসে মেকানিজম করতে হয় না, শুধু প্রোডাক্ট বলে দিলেই হয়। আচ্ছা, OH-এ কী দিলে OH আর তার অর্থ পজিশনে COOH হবে? স্যালিসাইলিক অ্যাসিড বলে। স্যালিসাইলিক অ্যাসিড হলে এখানে কী করব? স্যালিসাইলিক অ্যাসিড করতে হলে এখানে জাস্ট কোল বেস রিয়াকশান, NaOH আর CO2 দিবি 1 নম্বরে, NaOH আর CO2, NaOH/CO2 1 নম্বরে। প্রথমে NaOH CO2 দিলে কী হবে? এর COO মাইনাস Na+, এটা তৈরি হবে, দিয়ে 2 নম্বরে তুই যদি এটাকে অ্যাসিডিফাই করে দিস, অ্যাসিডিফাই করে দিলেই এটা COO মাইনাস Na+ থেকে COOH হয়ে যাবে। এটাই, শুধু একটা সিঙ্গেল দিয়েছে, একটা সিঙ্গেল রিয়েজেন্টেই হয়ে যায়, মানে NaOH CO2 দিতে হয়, কিন্তু ওখানে কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম সল্ট আকারে থাকে, কারণ সলিউশনটা বেসিক থাকে, তো দিয়ে অ্যাসিডিফাই করে দিলে ওটা COOH-এ কনভার্ট হয়ে যায়। এরপরে যেটা Me2Ac4 দিয়েছে, এটা উইলিয়ামসন সিনথেসিসের একটা পার্ট। বেসিক্যালি এখানে আমাদের ইথার তৈরি হবে, যে ইথারটা তৈরি হবে সেটা হচ্ছে OMe, অ্যানিসোল তৈরি হবে, ঠিক আছে? এগুলো তো তোকে ডাইরেক্ট জানতে হবে, না হয় করবে কী করে? বেশ, তাহলে এগুলো তো এই জন্যই 1 নম্বরের কোশ্চেন, বা হাফ করেও 1 দিতে পারে। এই যে প্রোডাক্ট লিখতে দিচ্ছে ডাইরেক্ট, এগুলো সব এখানে কটা প্রোডাক্ট লিখতে দিচ্ছে? F অবধি, মানে 6টা প্রোডাক্ট লিখতে দিচ্ছে, মানে হাফ করে 6 মার্কস। এইগুলো করার সুবিধাটা কি হচ্ছে? যদি তোর উত্তর জানা থাকে, এই কোশ্চেনগুলো করার সুবিধাটা হচ্ছে খুব কম টাইম লাগে, কোনো এক্সপ্লেনেশন লিখতে হয় না, সঠিক প্রোডাক্ট লিখতে পারলে ফুল মার্কস, প্রচুর তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যায়। এবং আরেকটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ধর কোনো কারণে তুই লেটসে কোনটা বলি, লেটসে তুই এটার উত্তর জানিস না, লেটসে তুই বি এর উত্তর জানিস না, তোর কাছে কিন্তু A C D মানে বাকি 5টা আরও তুই করতে পারবি। তাহলে যেখানে 3 পেতি, সেই 3-এ কিন্তু তুই জানিস 2.5 শিওর পাবি। সেই টাইপের কোশ্চেনগুলো টাইম বাঁচায়। মার্কস তুই যতটা সঠিক অ্যান্সার করে আসতে পারবি ততটাই হাফ করে মার্কস পাবি, তাহলে মার্কস কাটার জায়গা নেই। তুই জানিস তুই একটা করে আসতে পারিস নি, তাহলে হাফ দেবে না, 2.5 শিওর পাবি, তাহলে কতটা কি পেতে পারিস, ওখানে কিন্তু গেমটা সেফ খেলা যায় যদি তুই অ্যান্সার করতে জানিস। আর যদি দেখিস যে 6টার মধ্যে 3টে করতে পারছিস না, তখন ব্রড কোশ্চেন লেখা তোর জন্য সুবিধা হবে। এর অল্টারনেটিভটা, এবার অল্টারনেটিভেও যদি তোকে অর্গানিকেরই রিয়াকশন লিখতে দেয়, এবার তখন তো কিছু করার নেই, তো পড়ে তো যেতেই হবে। তাই অর্গানিকের কোশ্চেন করতে পারলে খুবই সুবিধা। আচ্ছা, NH2-তে CF3CO3H দিয়ে রিয়াকশান করতে দিয়েছে, তো NH3-তে CF3CO3H দিয়ে রিয়াকশান, তারপরে একটা NaOH HCl, NaNO2HCl, ওটা ডায়োজোটাইজেশনের মতো লাগছে, কিন্তু ডায়োজোটাইজেশন তো নয়, কারণ হবে না, কারণ ডায়োজোটাইজেশন হতে গেলে NH2 চাই, তাহলে এখানে একটা অন্য কিছু প্রোডাক্ট হবে। দেন ডায়োজোটাইজেশনেরই রিয়াকশন থাকে, N2+ Cl- HBF4, আর হিট আপ করেছে, Br2KOH করেছে, ডিগ্রেডেশন হবে ওখানে, আর CNA লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছে, রিডাকশন হবে, দেন ওখানে আবার ডায়োজোটাইজেশনের জিনিসটা দিয়েছে। তাহলে প্রথম এ কি হবে? এ হবে বেঞ্জিন রিংয়ে NO2, নাইট্রোবেঞ্জিন বেরিয়ে এলো, ঠিক আছে? বেশ। বি কি হবে? বি এর উত্তরটা সাইডে জায়গা রয়েছে, এখানে লিখি। উপরে যেটা আমার টার্সিয়ারি অ্যামিন রয়েছে, কারণ দেখ
নাইট্রোজেনটা দুটো CH3 সাথে অ্যাটাচড, হ্যাঁ, আর একদিকে বেনজিন রিংয়ের কার্বনের সাথে অ্যাটাচ, তাহলে একটা নাইট্রোজেন 3টে কার্বনের সাথে অ্যাটাচ, তাহলে টারশিয়ারি অ্যামিন। টারশিয়ারি অ্যামিনে এটা দিয়ে রিয়াকশন করলে এখানে NO ইনসারশন হবে। আচ্ছা সি এর উত্তরটা লিখি। সি এ তো জানিসই কি হবে, বেনজিন রিংয়ে ফ্লুরিন ঢুকবে, ডাইরেক্ট ডাইজোটাইজেশন হওয়ার পরে বিভিন্ন যে রিয়াকশনগুলো করতে হতো তার মধ্যে আছে। আর সিওএনসি ডিগ্রেডেশন হবে, তাহলে এটা সিওটা বেরিয়ে যাবে, তাহলে RNH2 অ্যামিন বেরিয়ে আসবে। দেন ইতে কি আসবে, ইতে প্রথমে এক্ষেত্রে প্রথমে রিডাকশন হবে, তাহলে রিডাকশন হয়ে CNটা CH2 NH2 কনভার্ট হবে। এবার যখন অ্যারোমেটিক সিস্টেম না হয়ে অ্যালিফেটিক সিস্টেম নিয়েও CH2 NH2 রয়েছে, ডাইজোটাইজেশন হলে ওখানে তোর যে ডাইজোনিয়াম সল্ট হয় না, ডাইজোনিয়াম সল্ট হতে গেলে বেনজিন রিংয়ে NH2 চাই। অন্যথায় এরকম যদি স্ট্রেট চেন থাকে তাহলে এটা CH2 NH2 পার্টটা OH এ কনভার্ট হয়ে যাবে। এই হয়ে গেল তোর A B C D E F 6টা প্রোডাক্ট। কতক্ষণ লাগলো করতে? জানা থাকলে আমি এক্সপ্লেন করলাম তাতেই হয়তো 2-4 মিনিটের মধ্যে হয়ে গেল, তুই জানা থাকলে কত তাড়াতাড়ি করতে পারবি। আচ্ছা, এই কোশ্চেনটা যেটা নিয়েছি এর আগে যে পেজটা করলাম দিনাজপুর মনে হয়, দক্ষিণ দিনাজপুর, এই কোশ্চেনটা নেওয়ার রিজনটা হচ্ছে দেখ দক্ষিণ দিনাজপুরেও এই কোশ্চেনটা পড়েছিল, আগেরটা এখানে সলভ করে দিয়েছি, এবং তুই এই কোশ্চেনটা যেটা দেখতে পাচ্ছিস এটা আমরা দিনাজপুরেও করলাম, তাই না? এটা আমরা দিনাজপুরের পেপারেও করলাম, ওই পেপারটা দেখে নিবি, সেখানেও তুই এটা পাবি। কোশ্চেনটা এখানে নিয়েছি কেন তাহলে, যারা এই ভিডিওটা এত দূর অবধি দেখেছিস তারাও জানতে পারবি যে ও হ্যাঁ তাই তো অন্য একটা পেপারেও পড়েছিল, তাহলে পেপারে কোশ্চেন কমন আসছে, সো আগের দিন করা রয়েছে সেখান থেকে দেখে নিবি, এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কোশ্চেনটা একটু দেখেও যাবি, যেহেতু দুটো ডিস্ট্রিক্টে পড়েছে কোশ্চেন। এবার আমাদের লাস্ট কাজ যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে এই রিয়াকশানগুলোকে করতে হবে, এক এক করে রিয়াকশন করতে মানে সে প্রোডাক্টে লিখতে হবে, কিন্তু যেখানে লাস্টের যে বড় সেট সেখানে যখন এই কোশ্চেনগুলো দেবে ওদের থেকে এখানে একটু বেটার রিয়াকশান দেবে, ওদের থেকে একটু জটিল রিয়াকশান দেবে, নেম রিয়াকশান দেবে, একটু বড় বড় মলিকিউল দেবে, এরকম টাইপের দেবে, মানে ওগুলো থেকে একটু বেটার রিয়াকশান থাকবে, আর কিছুই না। তাহলে এই রিয়াকশান এগুলো আমরা করতে শুরু করি, ঠিক আছে? দেখ এটা ক্লিয়ার হলো না, একটু ব্লার হয়ে গেল, দেখা যাচ্ছে, আমি একটু স্ক্রিনে দেখি, ব্লার লাগছে, কিন্তু কি করবো বল, এখানে যেটা আর কি টাইপিং কোয়ালিটিটা বা ওখানে PDF-এ কিছু একটা প্রবলেম হয়েছিল, ঠিক আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে OH আর COOH, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিডে Br2H2O দিয়ে রিয়াকশন হচ্ছে, ঠিক আছে? স্যালিসাইলিক অ্যাসিডে Br2H2O দিয়ে রিয়াকশন হচ্ছে, তাহলে এর প্রোডাক্ট কী হবে? এই সাইডটা ইউজ করছি না, এই সাইডটা এদের প্রোডাক্টটাই লিখে দেবো, একটা পেজ আমি এখানে BEG এটা এই দিকটাই লিখে দেবো, আর JK এখানে লিখে দেবো, L এখানে লিখে দেবো, A আর CDটা লেখার জায়গা নেই, A আর CDটা আমি নেক্সট একটা পেজ অ্যাড করে ওখানে লিখে দিচ্ছি। তাহলে এর প্রোডাক্ট কি আসবে? এর প্রোডাক্ট আসবে এই তোর যেটা তোর ছিল ফেনল, ব্রোমিন ব্রোমিন ব্রোমিন, ঠিক আছে? এটা আমরা প্রথম রিয়াকশনটা পেলাম, ব্রোমিন ব্রোমিন ব্রোমিন। তারপরে 2 নম্বরেরটা দেখি। 2 নম্বরে আছে যে KCN দিয়ে রিয়াকশন করেছে CHO-তে, এটা হচ্ছে বেনজোইন কন্ডেনসেশন, ঠিক আছে? NCERT-তে মনে হয় না বেনজোইন আছে, তবে বেনজোইন, পার্কিন, টিসেঙ্কো এগুলো একটু ভালো করে যাবে, ঠিক আছে? আচ্ছা, KCN এখানে কিছু না, এটা বেনজোইনের মেকানিজম লাগবে, এখন তো আমি মেকানিজম করাতে পারছি না, এখানে প্রোডাক্টটা লিখে দিচ্ছি, ঠিক আছে? এর প্রোডাক্টটা এরকম হবে, এর প্রোডাক্টটা হবে বেনজিন রিং, এখানে CHOH, তারপরে C ডবল বন্ড O, এখানে OH, এখানটা থেকে আবার একটা বেনজিন রিং, ঠিক আছে? এটার প্রোডাক্ট হবে, আমি একটু সাইড করে লিখলাম বলে ওদিকে একটু সরে গেল, এটা হবে। আচ্ছা, দেন 3 নম্বরে, আচ্ছা C+D, তাহলে এখানে দুটোই লিখতে বলেছে, যে গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করার ফলে যে দুটো প্রোডাক্ট তৈরি হবে সেই দুটো প্রোডাক্টই লিখতে দিয়েছে। কি তৈরি হবে? গ্রিগনার রিয়েজেন্টের সাথে COOH এর রিয়াকশনটা কি হয়? গ্রিগনার রিয়েজেন্টের সাথে COOH এর রিয়াকশনে যেটা হয় সেটা হচ্ছে যে C+D কি আছে, বেনজিন রিং ছিল, COOH ছিল, তাই না? COOH, এখানে CH3MgBr দিয়ে যদি রিয়াকশন করা হয়, I দিয়েছিল, তাহলে এখানে CH4 তৈরি হবে, আর COO মাইনাস
এমজিআই প্লাস বেসিক্যালি সি ডবল এমজিআই এভাবে লিখে দিলেও হয়ে যাবে, প্লাস মাইনাস আকারে না লিখলেও কোনো নাম্বার কাটবে না, পেয়ে যাবি। দেন তাহলে সিডি এখানে পেয়ে গেলাম, তাহলে আমরা এখানে এ পেলাম, সিডি পেলাম এ পেজে, আগের পেজে আমাদের বি হয়ে গেছে, তাহলে 4টে প্রোডাক্ট আমাদের লেখা হলো, সিডি অবধি হলো। এবার ই লিখবো, এইচ ভি জেড করতে দিয়েছে তাই না, এইচ ভি জেড এর প্রোডাক্ট কী হয়, আলফা পজিশনে হ্যালোজেনেশনটা হবে, কি দিয়েছে ব্রোমিন, এইচ ভি জেড, এই আমার এইচ ভি জেড এর প্রোডাক্ট। বেশ, নেক্সট কি দিয়েছে, CH3COC এর সাথে MgHg শুষ্ক ইথার আর ডাইলিউট অ্যাসিড দিয়েছে। MgHg শুষ্ক ইথার দিলে এখানে এই রিয়াকশানটা আমার মনে হচ্ছে না তোদের বইয়ে আছে কি নেই আমার মনে পড়ছে না, ঠিক আছে। এটা বেসিক্যালি এখানে ম্যাগনেসিয়ামটা ওই কার্বনিল সেন্টারটা যেটা রয়েছে CH3COC3, তাহলে কার্বনিল সেন্টারটা যেটা রয়েছে C ডবল বন্ড, ওখানে একটা ইলেকট্রন দিয়ে ওখানে একটা রেডিক্যাল তৈরি করবে, ঠিক আছে। এবং সেম ওয়েতে ম্যাগনেসিয়াম তার আরেকটা ইলেকট্রন মানে 3s2 এর একটা ইলেকট্রন কার্বনিলের সাথে ইউজ করলে আরেকটা ইলেকট্রন যেটা রয়েছে সেটা পাশের একটা কার্বনিলের সাথে ইউজ হবে, যে সেখানে একটা ইন্টারনাল রিয়াকশন হওয়ার ফলে পিনাকল একটা ডাইঅল কম্পাউন্ড তৈরি করবে। এটা আমি জানি না তোদের নতুন ছায়া প্রকাশনীতে অ্যাড করেছে নাকি, যদি তোদের এই কোশ্চেনটা ছায়া প্রকাশনীতে মানে এই রিয়াকশানে যদি ছায়া প্রকাশনীতে না দেওয়া থাকে এটা একটু ভালো করে নিবি, কারণ এটা হয়তো বা বইয়ে দেওয়া নেই, যদি দেয় পরীক্ষাতে মিস্টেক হয়ে যেতে পারে, ঠিক আছে, তাই একটু সাবধানে। এই কোশ্চেনটা আমি লিখিয়ে দিচ্ছি অ্যান্সারটা, সে অ্যান্সারটা লিখে নিবি, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা লিখিয়ে দিয়ে আমাদের কি হচ্ছে দেখি, পিনাকল তৈরি হবে। তাহলে এফ এর তো এখানে জায়গা হবে না, এফ তো আমাকে আবার এই পেজে লিখতে হবে, তাহলে এফটা লিখে, এফ এর প্রোডাক্ট হবে এফ এর প্রোডাক্টটা হবে আমার পাশাপাশি দুটো কার্বনে, যেগুলো কার্বনিল কার্বন ছিল সেই কার্বনিল কার্বন দুটোতে OH হবে আর তাদের সাথে যে মিথাইল দুটো ছিল বসে যাবে, যেরকম করে একটা ডায়ল তৈরি হবে, ঠিক আছে। মেকানিজমটা তো দেখানোর উপায় নেই, আমি তাই মেকানিজমটা দেখালাম না, জাস্ট প্রোডাক্টটা লিখে দিলাম। এটা একটু ভালো করে দেখে যাবি, কারণ মনে হচ্ছে না তোদের বইয়ে আছে নাকি, যদি তোর বইয়ে থাকে তাহলে তো খুবই ভালো কথা, যদি বইয়ে না দেওয়া থাকে তখন একটা প্রবলেম হতে পারে, সো এটা একটু দেখে যাবি। দেন তো এটা শুষ্ক পাতন করলে এখানে কি তৈরি হবে, জি, তাহলে বেসিক্যালি মেন প্রোডাক্টটা HCOOH যেটা সেটা তুই লিখে দিবি, আর শুষ্ক পাতনে একটা CaCO3 তৈরি হবে, ওটা লেখার দরকার নেই কারণ আমাকে তো একটাই লিখতে দিয়েছে জি, তাহলে আমার মেন প্রোডাক্টটাই লিখতে দিয়েছে, তাহলে HCOOH। আচ্ছা, HCOOH এর সাথে এবার পরেরটা কি দিয়েছে, 50% জলীয় NaOH মানে স্ট্রং বেস, ক্যানিজারও হবে, এখানে H লেখা আছে মানে এটাকে হাইড্রোজেন ভাবিস না, H মানে EFGH, তাহলে এখানে কি দেবো যার ফলে এটা এবং I তৈরি হবে, তাহলে H হচ্ছে আরেকটা HCHO, আর যেটা আমার আই যদি আমার সোডিয়াম সল্ট হয় কার্বক্সিলিক অ্যাসিডের, তাহলে আরেকটা এক কার্বনযুক্ত, এক্ষেত্রে যেহেতু মেন প্যারেন্ট এক কার্বনযুক্ত কার্বনিল কম্পাউন্ড ইউজ হয়েছে, তাহলে এখান থেকে এক কার্বনযুক্ত অ্যালকোহল CH3OH তৈরি হবে। আচ্ছা, জে কি তৈরি হবে, জে হবে RCOCl মানে CH3COCl। যে তে কি তৈরি হবে, এখানে রোজেনবান্ড হবে, রোজেনবান্ড হওয়ার ফলে CH3CHও তৈরি হয়ে যাবে, বাস রোজেনবান্ড হয়ে গেল, তাহলে যে কে হয়ে গেল। দেখ কত তাড়াতাড়ি আমি তোদের বুঝিয়ে বলেও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এবং এই কোশ্চেনটা করার সুবিধা আমি আমি যদি ধরেও নিই যে তুই ওই 5-এরটা করতে পারলি না, 9টা কোশ্চেন 9টা অ্যান্সার লিখতে হবে। দেখ এল অব্দি ABCDEFGHIJKL, এল মানে এখানে 12টা আছে, মানে 6 মার্কস মতো, মানে হাফ করে হলেও 6টা পাবি, তার মধ্যে তুই যদি একটা বা দুটো নাও করতে পারিস তাতেও কিন্তু 5 মার্কস তুই শিওর পাচ্ছিস। আমি কত মার্কসের কোশ্চেন আমার মনে পড়ছে না, তো একটা বড় মার্কসেরই কোশ্চেন হবে, সে একটা যদি না করতে পারিস তাতেও তোর উইন সিচুয়েশন, তুই জানিস যতগুলো করবি ঠিকঠাক করে করলে পুরো মার্কসটাই পাবি। এবার লাস্টেরটা হচ্ছে ডিএনপি টেস্ট। ডিএনপি টেস্টের ক্ষেত্রে কি হবে, ডিএনপি টেস্টের ক্ষেত্রে এখানে এই যে NO2টা থাকবে, আর NH2 পার্টের সাথে বেনজিন রিং যেভাবে রিয়াকশন করে, কার্বনিল যেভাবে রিয়াকশন করে তুই জানিস, NH থাকবে আর একটা N ডবল বন্ড তৈরি হবে, ডবল বন্ডের সাথে কার্বন আর এদিকে দুটো CH3, এটাই ডিএনপি টেস্টের ফলে প্রোডাক্ট তৈরি হবে, এবং এটা একটা ইওলো প্রেসিপিটেট পড়বে, ইওলো প্রেসিপিটেটটা দেখে তুই রিয়াকশনটা হয়েছে কি হয়নি সেটা তুই বুঝতে পারবি, ঠিক আছে। এই তো প্রোডাক্ট। ও কি লিখিনি, আচ্ছা এখানে আরেকটা NO2 আছে না, তাই তো দেখছি এখানে একটা আরেকটা NO2 আছে, সেটা লিখিনি। এই তো আমাদের মেন প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা হলো। কতক্ষণ লাগলো, বেশিক্ষণ লাগেইনি, কতক্ষণ লাগলো,
লাগলো তোর 1 ঘন্টা 4 মিনিট। আর একটু তাড়াতাড়ি বললে 1 ঘন্টাতেই কমপ্লিট করে দেওয়া যায়। এই তো আমাদের টোটালটা হয়ে গেল। ঠিক আছে, একটা কোশ্চেন এখানে দেওয়া মানে কোনো কারণে মিস হয়ে গেছে পিডিএফটা ইম্পোর্ট করতে গিয়ে, হয়তো কিছু একটা মিস্টেক হয়েছে। কী মিস্টেক হয়েছে সেটা আমার এখন আর মনে পড়ছে না। যাই হয়েছে ওখানে ছিল দেহকেন্দ্রিকের এ আর আর এর মধ্যে রিলেশন। প্যাকিং ফ্র্যাকশন বার করার সময় দেখলি যে পৃষ্ঠকেন্দ্রিকের মধ্যে আমাদের এ আর আর এর মধ্যে রিলেশন, এখানে সেটা বার করলাম। আচ্ছা, তারপরে এরকম করে শর্ট কোশ্চেনগুলো, এইগুলো একটু ইম্পর্টেন্ট দেখে নিবি। অক্সিডেশন নাম্বার বার করতে দিতে পারে। এই রিয়াকশানটা এমনি ইম্পর্টেন্ট, কিউমিন থেকে ফেনল প্রিপারেশনের রিয়াকশানটা কিন্তু এমনিও বারবার দেয়। তো এই রিয়াকশানটা টোটালটা দেখে নিবি। আচ্ছা, এই স্টেপটা যখন কাটবে না, এখানে তোর H+ দিতে হবে। অ্যাকোয়াস মিডিয়ামে দিলাম মানে H2O, H+ মানে লঘু অ্যাসিডিক সলিউশন আর কি। এই তো আমার প্রোডাক্ট। ঠিক আছে, এই আর কি আশা করি পারবি। আর দুটো শর্ট কোশ্চেন কী ছিল, ডাইজেশনের এটা ছিল, CO2 অক্সিডেশনের কোশ্চেন দিয়েছে, কে এটা করে না করে, বাকি তো তারপরের কোশ্চেন। ঠিক আছে, তাহলে এতটাই থাকলো। পরে আমরা একটা অন্য পেজ করবো।